বাপ্পা থাকবো, সমস্যা নেই। সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি জেনেক্সের FRB 26 ব্যাচের আজকের ফিজিক্স ক্লাসে। আমরা আজকে প্রথম ফিজিক্স লাইভ নিয়ে এসেছি। আমরা আজকে পড়াবো ফিজিক্স সেকেন্ড পেপারের জ্যামিতিক আলোক বিজ্ঞানের প্রথম লেকচার। ওকে, তো আমি একটু সময় নিচ্ছি যেন সবাই লাইভ ক্লাসে জয়েন করতে পারো। আর তোমরা অলরেডি যারা লাইভে জয়েন করে ফেলেছো, তোমরা কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে জানিয়ে দাও ক্লাস শুরু হয়েছে। সেই সাথে আজকের লাইভ ক্লাসটা একটু শেয়ার করে কিংবা লিঙ্কটা গ্রুপে দিয়ে জানিয়ে দাও ক্লাসটা শুরু হয়েছে। সবাই জয়েন করলে আমরা আমাদের ক্লাসটা শুরু করব। আমি আমার পরিচয়টা একটু দিয়ে দিই। আমি সায়েম রহমান, বুয়েট মেকানিক্যাল 18 ব্যাচ। আমার কলেজ ছিল নটরডেম কলেজ, স্কুল ছিল মুসলিম হাই স্কুল। তো এই আর কি সংক্ষিপ্ত পরিচয়। সবাই আশা করি জয়েন করেছে না? আমি তাহলে আস্তে 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 শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা আজকে আলোচনা করব জ্যামিতিক আলোক বিজ্ঞানের প্রথম লেকচার। জ্যামিতিক আলোক বিজ্ঞানের প্রথম লেকচার। আমি একটু করে বলে রাখি, জ্যামিতিক আলোক বিজ্ঞান এই চ্যাপ্টারটা কেন আমি সবার প্রথমে চুজ করেছি, কারণ এটা একদম সহজ একটা চ্যাপ্টার। ক্লাস 9-10 তোমরা এটা পড়ে এসেছো, তোমাদের আইডিয়া আছে, এবং তোমরা দেখা যাবে কি এই চ্যাপ্টার থেকে খুব সহজেই একটা সিকিউ কমন আনতে পারবে। তো যেহেতু খুব সহজে একটা সিকিউ অ্যান্সার করা যায়, অল্প পরিশ্রমের মধ্য দিয়ে একটা সিকিউ অ্যান্সার করা যায়, সেজন্য চিন্তা করলাম তাহলে একটা কাজ করি, সামনে টেস্ট পরীক্ষাকে সামনে রেখে আমরা এই চ্যাপ্টারটা শুরু করি, যাতে করে অল্প পরিশ্রম করেই যেন একটা সিকিউ তুমি কমন ফেলতে পারো। সেই জন্যই জ্যামিতিক আলোক বিজ্ঞান এই চ্যাপ্টারটা চুজ করা। তো ঠিক আছে, আমাকে একটু কাইন্ডলি জানাও সব কিছু ওকে আছে কিনা। ঠিক আছে, আর তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, আজকের লাইভটা একটু শেয়ার করে দাও যাতে করে সবাই আজকের লাইভে জয়েন করতে পারে। আর সেই সাথে আমি একটু বলে দিচ্ছি, তোমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞানের উপর আমি দুটো ক্লাস নিব। তো আজকে হচ্ছে আমাদের প্রথম ক্লাস, আজকে আমরা 50% দেখব, আর দ্বিতীয় ক্লাসে বাকি 50% দেখব, এই আর কি। তো আমাকে একটু করে জানাও সব কিছু ঠিক আছে কিনা। ওকে, তাহলে আমি কি আস্তে আস্তে পড়ার দিকে যেতে পারি? ওকে, সবাই কি জয়েন করেছে স্যার? ওকে, আসুক তাহলে, বাকিরাও চলে আসুক, আস্তে আস্তে সবাই জয়েন করে ফেলো, তারপর হচ্ছে আমরা শুরু করবো ইনশাল্লাহ। ওকে, তোমরা একটা কাজ করো, শুরুতেই লাইভ ক্লাসের কয়েকটা লাইভ ক্লাসকে ইফেক্টিভ করার জন্য, লাইভ ক্লাসকে কার্যকর করার জন্য কয়েকটা ট্রিক্স আছে, আমি একটু বলে দিই। তোমরা যারা অলরেডি লাইভে জয়েন করেছো, একটা কাজ করো, তোমরা একটা নোট খাতা বা একটা খাতা নিয়ে ফেলো, কারণ যা কিছু পড়াবো, যা কিছু আমি বোর্ডে লিখবো, ট্রাই করবে সেটা খাতায় লিখে ফেলার, নোট করে ফেলার। কেননা দেখা যায় কি, লাইভে আমি অনেক কথাই বলবো, তোমার কাছে মনে হবে এই কথাগুলো তুমি বুঝতে পারছো, কিন্তু দেখা যাবে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে এই কথাগুলো তুমি আবার ভুলে গিয়েছো। যদি নোট খাতায় লেখা থাকে তাহলে দেখা যাবে তুমি আর ভুলছো না, এই কথাগুলো 1 সপ্তাহ 2 সপ্তাহ পর নোট খাতা দেখলে আবার তোমার রিভিউ হবে, মনে পড়বে। সেই জন্য নাম্বার 1, লাইভ ক্লাস ভালো মতো ইফেক্টিভ হওয়ার জন্য যা কিছু পড়াবো লেখার ট্রাই করতে হবে। সবচেয়ে সুন্দর নোট যার হবে আমার পক্ষ থেকে একটা প্রাইজ থাকবে ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। আর হচ্ছে কোনো প্রবলেম থাকলে আমাকে জানাও, প্রশ্ন করিও, আমি মোটামুটি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা শুরু করি। আস্তে আস্তে সবাই জয়েন করো, আর আমরা আস্তে আস্তে আগাই সামনের দিকে। স্যার আমি তাদের স্টার্ট পড়াই চলে যাচ্ছি। হ্যাঁ, ওকে। সবাই একটু কাইন্ডলি বিভিন্ন গ্রুপে, তোমরা যে গ্রুপগুলোতে যুক্ত আছো, তোমাদের কলেজের গ্রুপ, তোমাদের এরপর হচ্ছে মেসেঞ্জার, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে একটু আজকে লাইভ ক্লাসের লিঙ্কটা কপি করে শেয়ার করে দাও, যাতে করে স্টুডেন্টরা লিঙ্ক পেয়ে ক্লাসে জয়েন করতে পারে। কারণ আমরা যদি শুরু করে দিই দেখা যাবে কি ওরা মিস করে চলে গেছে। ওকে, আচ্ছা আমি আর কথা না বাড়িয়ে শুরু করছি। তাহলে আবার বলছি, ফিজিক্স সেকেন্ড পেপারের সবচেয়ে সহজ যে চ্যাপ্টার সেটা হচ্ছে জ্যামিতিক আলোক বিজ্ঞান। কেননা এই চ্যাপ্টার খুব অল্প পরিশ্রম করে, অল্প পড়ে তুমি একটা সিকিউ কমন আনতে পারবে। সেই জন্য আমরা এই চ্যাপ্টার দিয়ে আমাদের যাত্রা শুরু করেছি। আর এই জ্যামিতিক আলোক বিজ্ঞান আমরা দুটো ক্লাস নিব, আজকে প্রথম পর্ব। চলো আমরা একটু দেখে আসি জ্যামিতিক আলোক বিজ্ঞান এই চ্যাপ্টারটাতে কি কি টপিক আছে। এটাকে আমরা বলছি টপিক ম্যাপ। টপিক ম্যাপ বলতে বোঝায় পুরো একটা চ্যাপ্টারে কি কি টপিক আছে সেই ব্যাপারে একটা আইডিয়া দেওয়া। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই চ্যাপ্টারটাতে টোটাল 6টা টপিক আছে। আমরা দেখতে পাচ্ছি টোটাল 6টা টপিক এই চ্যাপ্টারের মধ্যে আছে। তো প্রথম যে টপিকটা আমরা একটু নাম পড়ে শোনাই, ফার্মাটের নীতি। তোমরা আমার সাথে সাথে 2বার বলো, ফার্মাটের নীতি, ফার্মাটের নীতি, ফার্মাটের নীতি।
ওকে, এই ফরম্যাটের নীতি আমাদের এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য অতটা ইম্পর্টেন্ট না। আমি পাশে মেনশন করে দিচ্ছি কোনটা কিসের জন্য কতটা ইম্পর্টেন্ট। ফরম্যাটের নীতি হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য অতটা ইম্পর্টেন্ট না। আচ্ছা ঠিক আছে, এরপর দ্বিতীয় যে টপিকটা আছে সেটা হচ্ছে আলোর প্রতিসরণ। এটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য অতটা ইম্পর্টেন্ট না। এবং আলোর প্রতিসরণ এটা তোমাদের আইডিয়া আছে, ভালোই আইডিয়া আছে ক্লাস 9-10-এ। তারপর আমরা আজকে আরেকটু দেখব, রিভিউ করব। এরপর তৃতীয় টপিক লেন্সে বিম্ব গঠন, অর্থাৎ আমাদের কাছে একটা লেন্স থাকবে, সেই লেন্সের মধ্যে কিভাবে আমাদের কোনো একটা সামনে বস্তু রাখলে পেছনে তার বিম্ব গঠিত হচ্ছে সেই ব্যাপারটা আমরা দেখব। লেন্সে বিম্ব গঠন এটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য ইম্পর্টেন্ট না। এরপর আসো লেন্সের সমীকরণ। হ্যাঁ, এই প্রথম আমরা একটা টপিক পেয়েছি যেটা 3 স্টার, অর্থাৎ এই টপিকটা আমাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের 18 সালে অনেক বেশি, 18 সালে প্রশ্ন হয়েছে, 17 সালে প্রশ্ন হয়েছে, 19 সালে 3টা বোর্ডে প্রশ্ন এসেছে, খুবই ইম্পর্টেন্ট বোর্ড পরীক্ষার জন্য। ওকে, আচ্ছা তাহলে লেন্সের সমীকরণ এটা আমি 3 স্টার দিয়েছি, সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখো 4টা টপিকের মধ্যে এই টপিকটা সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। তারপর আছে অনুবীক্ষণ যন্ত্র এবং দূরবীক্ষণ যন্ত্র। এটা এটা মাঝে মধ্যে সৃজনশীলে আসে, সেই জন্য লিখে রেখেছি, আবার এমসিকিউতেও আসতে পারে। ঠিক আছে, মাঝে মধ্যে। আমি যদি স্টার দিয়ে তোমাকে একটু ইন্টেন্সিটি বুঝাই কতটা ইম্পর্টেন্ট, তাহলে এই টপিকটা 1 স্টার, অর্থাৎ খুব একটা বেশি ইম্পর্টেন্ট না, তবে মাঝে মধ্যে সৃজনশীলে আসে। আচ্ছা, এরপর আছে প্রিজম ও আলোর বিচ্ছুরণ। প্রিজম এবং আলোর বিচ্ছুরণ অনেক বেশি ইম্পর্টেন্ট। আশা রাখি তোমরা যারা 26 ব্যাচের পরীক্ষার্থী আছো, তোমাদের বোর্ড পরীক্ষায় প্রিজম থেকে মনে হয় প্রশ্ন আসতে পারে। আমার কেন জানি মনে হচ্ছে প্রিজম থেকে প্রশ্ন আসবে, তাই আমি এটাকে একটু আলাদা রাখলাম, 5 স্টার দিলাম। তাহলে প্রিজম যে টপিকটা আছে সেই টপিকটা 5 স্টার, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই যে দেখো একটা চ্যাপ্টারে কি কি টপিক আছে এবং কোন টপিক থেকে কি কি প্রশ্ন আসে, কতটা ইম্পর্টেন্ট। এই যে একটা চ্যাপ্টারের নেভিগেশন, এটা আমাদের প্রথমেই জানা দরকার, কারণ একটা টপিক ম্যাপ চ্যাপ্টার সম্পর্কে আমাকে আইডিয়া দিবে কোন টপিকে বেশি করে পড়বো, বেশি জোর দিব, বেশি সময় দিব, বেশি প্র্যাকটিস করব, আর কোন টপিকগুলো কম সময় দিব, এই ব্যাপারটা বুঝতে হবে, ডিস্ট্রিবিউশনটা যেন সুষম হয়। তাহলে বলো তো আমাদের জ্যামিতিক আলোক বিজ্ঞানের কয়টা টপিক আছে? 6টা টপিক। নাম্বার 1 কি? ফার্মাটের নীতি। নাম্বার 2 আলোর প্রতিসরণ। নাম্বার 3 লেন্সে বিম্ব গঠন। এই তিনটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, সিকিউর জন্য মোটেও ইম্পর্টেন্ট না। নাম্বার 4 লেন্সের সমীকরণ, এটা সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার দিয়েছি। তারপর নাম্বার 5 জ্যামিতিক আলোক বিজ্ঞানের 5 নাম্বার টপিক হচ্ছে অনুবীক্ষণ এবং দূরবীক্ষণ যন্ত্র, এটা সিকিউতে মাঝে মধ্যে আসে, আমাদেরকে জানতে হবে। তারপর প্রিজম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি সময় দিব আমরা প্রিজম টপিকটাতে যখন আসবো, কেননা এখান থেকে সৃজনশীল আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। ঠিক আছে, আমরা তাহলে টপিক ম্যাপটা দেখলাম, তোমরা একটু টপিক ম্যাপটা লিখে ফেলো। ওকে, কোনো প্রশ্ন থাকলে আমাকে একটু ইনফর্ম করিও। ওকে ঠিক আছে, আশা করি লেখা হয়েছে। আর কেউ যদি কোনো কারণে লিখতে না পারো তাহলে স্ক্রিনশট নিয়ে রেখো, পরে সেটা লিখতে পারবে। ওকে ঠিক আছে, এরপর আসো এবার আমরা একটা একটা করে টপিকে যাব। প্রথম যে টপিকটা আছে ফার্মাটের নীতি, আমরা চলো লিখে ফেলি, খাতার মধ্যে লিখে ফেলি ফার্মাটের নীতি। ওকে, লিখো সবাই টপিক 1, আমাদের প্রথম টপিক টপিক 1, এবং টপিক 1 এর নাম হচ্ছে ফার্মাটের নীতি। একটু করে বলে দিই, ফার্মাট শব্দটা এসেছে একজন বিজ্ঞানীর নাম থেকে, ওনার জন্ম 1600 সালের দিকে, এবং এই নীতিটা 1650 সালের দিকে দিয়েছেন। আমার দাদুর বন্ধু ছিলেন, ওই সূত্রে ওনাকে আমি আমার দাদু ডাকি। সো দাদু, আমার দাদু মানে তোমারও দাদু, দাদু সবাই দাদু, দাদুকে সালাম দাও একবার। দাদু পিয়েরে ফার্মাট, তাহলে ওনার পুরো নাম হচ্ছে দাদু, দাদু তো আমি দিয়েছি পিয়ারে ফার্মাট। আচ্ছা ঠিক আছে, তো ফার্মাটের নীতিতে ফার্মাট কি বলছে দেখো, ফার্মাট যে কথাটা বলছে সেটার সারমর্মটা হচ্ছে লাইট ইজ ভেরি স্মার্ট গাই, অর্থাৎ লাইট, লাইট মানে আলো, আলো হচ্ছে ভেরি স্মার্ট গাই। কেন ফার্মাট লাইটকে স্মার্ট গাই বলেছে সেটা আমরা তোমাদেরকে বুঝাবো। তাহলে ফার্মাটের নীতির মূল কথা কি? লাইট ইজ ভেরি স্মার্ট গাই। তাহলে কে স্মার্ট, আমি না তুমি? না না, লাইট। কে? লাইট, ওই যে আলো, তাহসান যেটা নিয়ে গান লিখেছেন, আলো, আলো কখনো আমার হবে না, সেই আলো হচ্ছে স্মার্ট গাই। ওকে, সেই আলো হচ্ছে কি? স্মার্ট গাই। আচ্ছা তাহলে আরেকবার বলে ফেলো, ফার্মাটের নীতির মূল কথা কি? লাইট ইজ এ ভেরি স্মার্ট গাই। এবার এই কথাটা একটু বুঝিয়ে দিচ্ছি, লাইটকে কেন আমরা স্মার্ট বলেছি। ওকে, একটু করে দেখি ফার্মাটের নীতির মূল কথাটা কি। ফার্মাটের নীতিটা যদি একবার শোনাই, তাহলে দেখো, আলোক রশ্মি এক বিন্দু থেকে প্রতিফলন বা প্রতিসরণের পর অপর বিন্দুতে যখন সে যাবে, তখন সেই পথ সে অনুসরণ করবে যেই পথে যেতে সময় সবচেয়ে কম লাগবে। এই যে আমি যে একটা কথা বললাম, তুমি কিছুই বুঝতে পারোনি,
কারণ আমি তোমাকে বুঝাইনি। তাহলে চলো এই কথাটা আমরা রেখে এই কথাটা লিখবো না, এই কথাটা আপাতত রাখলাম, আমরা এই কথাটা বুঝিয়ে দিব, বুঝিয়ে দেওয়ার পর আমরা এই কথায় আবার ফিরে আসবো। তাহলে ফরম্যাটের নীতি যে ব্যাপারটা আছে সেটা প্রথমে আমি তোমাকে বুঝাবো, বোঝানোর পর যখন তুমি বুঝতে পারবে তখন আমি শুরু থেকে তোমাকে বলবো এবার লিখো। তাহলে এখন আপাতত লিখিও না, আপাতত তুমি দেখো আমি কিভাবে তোমাকে ফরম্যাটের নীতি ব্যাখ্যা করছি। সো ফরম্যাটের নীতির ব্যাখ্যাটা খেয়াল করো। ফরম্যাটের নীতির ব্যাখ্যায় আমরা এখানে একটা লেজার লাইট রেখেছি, এটা হচ্ছে লেজার। এখান থেকে আমরা লাইট ফেলবো, লাইটটা ওইখানে যাবে। তা আমি লাইট দিয়ে না বুঝিয়ে আপাতত আমি একটা মানুষ একটা স্থান থেকে আরেকটা স্থানে যাচ্ছে সেটা দিয়ে বোঝাচ্ছি। ধরো এটা হচ্ছে চট্টগ্রাম, আমি সিটিজি লিখেছি, আর এটা হচ্ছে সিলেট, আমি সিলেট, ওকে, সিলেট লিখেছি। একটা চট্টগ্রাম আর একটা সিলেট। এখন তুমি চট্টগ্রাম থেকে সিলেটে যাবে, কোথায় থেকে কোথায় যাবে? চট্টগ্রাম থেকে সিলেটে তুমি যাবে। কিভাবে তুমি যেতে পারো চলো সে ব্যাপারটা একটু দেখি, কিভাবে কিভাবে তুমি চট্টগ্রাম থেকে সিলেটে যেতে পারো। একটা ওয়ে হচ্ছে সরাসরি চট্টগ্রাম থেকে সিলেট তুমি চলে যেতে পারো, এটা হচ্ছে একটা ওয়ে, সরাসরি চট্টগ্রাম থেকে সিলেট। আরেকটা ওয়ে হচ্ছে তুমি প্রথমে চট্টগ্রাম থেকে ঢাকা যাবে, ঢাকা যাওয়ার পর তুমি সিলেট যাবে, এটা হচ্ছে মনে করো আরেকটা ওয়ে। আরেকটা ওয়ে মনে করো তুমি চট্টগ্রাম থেকে এই ধরনের একটা স্থানে যাবে, ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি, তারপর তুমি সিলেট যাবে, এটা হচ্ছে আরেকটা স্থান। ধরো আরেকটা হচ্ছে তুমি প্রথমে একটু উল্টা পথে একটু কক্সবাজার যাবে, কক্সবাজার থেকে তারপর তুমি সিলেট যাবে। সো এটা হচ্ছে মনে করো আরেকটা স্থান। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে আমরা অনেকগুলো রাস্তা দিয়ে যেতে পারি। এখন আমরা প্রত্যেকটা রাস্তা দিয়ে আমরা দেখব যে কতক্ষণ লাগছে আমাদের, সেটা একটু আমরা দেখব। ধরো আমি বলেছি যখন তুমি সরাসরি সোজা যাবে, হ্যাঁ, সোজা দেখা গেল কি যে সোজা যাওয়ার রাস্তায় জ্যাম একটু বেশি হয়। রাস্তা সোজা, রাস্তা কম, জ্যাম বেশি। রাস্তা হয়তো কম, কিন্তু সোজা যে রাস্তাটা আছে এখানে অনেক বেশি গাড়ি চলে, এটাতে তোমার টাইম লাগে বেশি। মনে করো এখান থেকে তোমার যেতে লাগে 5 ঘন্টা, আমি 5H দিয়েছি, 5 ঘন্টা, সবকিছু ঠিক আছে। এরপর মনে করো এই রাস্তা দিয়ে যেতে মাত্র 2 ঘন্টা লাগে, কারণ এই রাস্তা খুব চমৎকার এক্সপ্রেসওয়ে, এই রাস্তা দিয়ে যেতে 4 ঘন্টা লাগে, আর এই রাস্তা দিয়ে যেতে 8 ঘন্টা লাগে। আমি বিভিন্ন টাইম দিয়েছি। তাহলে আমি পথের নামগুলো দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 1 নাম্বার পথ, এটা 2 নাম্বার পথ, এটা 3 নাম্বার পথ, এটা 4 নাম্বার পথ। তার মানে 4টা রাস্তা দিয়ে চট্টগ্রাম থেকে সিলেট তুমি যেতে পারবে। প্রথম রাস্তা দিয়ে যদি তুমি যাও 4 ঘন্টা লাগবে, দ্বিতীয় রাস্তা দিয়ে যদি তুমি যাও 2 ঘন্টা লাগবে, তৃতীয় রাস্তা দিয়ে যদি তুমি যাও তাহলে 5 ঘন্টা লাগবে, চতুর্থ রাস্তা দিয়ে গেলে 8 ঘন্টা লাগবে। তাহলে একটা টাইমের হিসাব আমরা দেখতে পাচ্ছি। আরেকটা হচ্ছে দেখো 3 নাম্বার যে রাস্তাটা আছে, আমি আরেকবার মার্ক করলাম, 3 নাম্বার রাস্তাটা সবচেয়ে ছোট কিন্তু টাইম লাগছে বেশি। এখন তুমি হলে কি হবে দেখো, তুমি যদি বলদ হও বা বলদি হও, বলদ বা বলদি হলে তুমি যেটা করবে সেটা হচ্ছে তুমি সোজা রাস্তা দিয়ে চলে যাবে, কিন্তু টাইম লাগবে 5 ঘন্টা। কিন্তু তুমি ভাবছো কি তুমি তো বলতর বলদি, বলতর বলদি, তুমি তো গাই না, স্মার্ট গাই না। বলতর বলদি হলে তুমি সোজা রাস্তা দিয়ে চলে যাবে এবং তোমার টাইম লাগবে 5 ঘন্টা। আর তুমি যদি স্মার্ট গাই হও তখন তুমি চিন্তা করবে কোন রাস্তা দিয়ে গেলে আমার টাইম সবচেয়ে কম লাগছে, টাইম সবচেয়ে কম লাগছে যে রাস্তা দিয়ে তুমি সেই রাস্তা দিয়ে যাবে। অতএব বলো তো তুমি যদি স্মার্ট গাই হও তাহলে তুমি এখানে কোন রাস্তা ফলো করবে? সবাই কমেন্টের মধ্যে জানাও, তুমি যদি স্মার্ট গাই হও কোন রাস্তা দিয়ে তুমি যাবে, যে রাস্তা সবচেয়ে কম টাইমে তোমাকে পৌঁছাবে? তাহলে তুমি আসলে যাবে 2 নাম্বার পথ দিয়ে। আমি 2 নাম্বার পথটাকে মার্ক করে দিলাম। তাহলে এখানে দূরত্ব কোনটা কম কোনটা বেশি সেটা মেটার না, মেটার কোনটা, টাইম কোথায় কম। তাহলে এই কথাটাই আমরা বলছি, টাইম ইজ ম্যাটার, ডিস্টেন্স ডাজন্ট ম্যাটার। এই যে দেখো আমি মিস্টার বিন একটা ছবিও দিয়েছি এখানে, মিস্টার বিন একবার ওয়েট করছিল, টাইম ইজ ম্যাটার। সো টাইম ইজ ম্যাটার, ডিস্টেন্স ডাজন্ট ম্যাটার। দূরত্ব কোথায় কম সেটা দেখে কি হবে, টাইম যদি বেশি লাগে তাহলে আমাদেরকে দেখতে হবে কোন পথ দিয়ে গেলে সবচেয়ে কম টাইম লাগবে। আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে এটাই করি যে যেই পথ দিয়ে সবচেয়ে তাড়াতাড়ি যাওয়া যায় আমরা কিন্তু দূরে হলেও ওই পথ দিয়ে ঘুরে যাই, সবচেয়ে তাড়াতাড়ি যাওয়া যায় সেজন্য। সো টাইম ইজ ম্যাটার। কাজেই লাইটও কিন্তু এটা জানে, লাইট এখানে স্মার্ট গাই। লাইট কি করবে, লাইট হচ্ছে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাওয়ার সময়, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাওয়ার সময় লাইট বা আলো এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাওয়ার সময় সেই পথ অনুসরণ করবে যেই পথ তার সবচেয়ে কম সময় লাগবে, যেই পথে সে সবচেয়ে দ্রুত পৌঁছাতে পারবে। তাহলে 2 নাম্বার পথ সে অনুসরণ করবে, বাকি পথগুলোতে সে যাবে না। লাইট বা আলো যেই পথে সবচেয়ে কম সময় লাগবে সেই পথে যাবে, বাকি পথগুলোতে যাবে না। কারণ লাইটের কাছে টাইম ইজ ম্যাটার,
ডিস্টেন্স না। এটাই হচ্ছে ফার্মাটের নীতি। ফার্মাট এই কথাটাই বলেছেন। তাহলে এবার আমরা একটু দেখি সে যে কথাটা বলেছেন সেটা আসলে কি, আমরা একটু দেখি। আলোক রশ্মি, তাহলে কে বলো তো? আলো, লাইট, আলোক রশ্মি। আরেকবার বলো, আলোক রশ্মি। কে? আলোক রশ্মি। এক বিন্দু থেকে প্রতিফলন বা প্রতিসরণের পর, আমরা জানি লাইট কোন একটা বিন্দুতে পড়ার পর প্রতিফলিত হয় অথবা প্রতিসরিত হয়। তো প্রতিফলন হবে অথবা প্রতিসরণ হবে, হওয়ার পর কি হবে দেখো, প্রতিফলন বা প্রতিসরণের পর অপর বিন্দুতে যেতে সেই পথ অনুসরণ করবে যে পথে সবচেয়ে কম সময় লাগবে, যে পথে সবচেয়ে কম সময় লাগবে, টাইম যেখানে মিনিমাম হবে সেই পথ সে অনুসরণ করবে। কোন পথ সে অনুসরণ করবে না বলো তো? যেই পথ সবচেয়ে কম সেটা না, যেখানে ডিস্টেন্স কম সেটা না, যেখানে টাইম কম সেটা সে অনুসরণ করবে। তাহলে আমার সাথে সাথে তোমরা দুইবার বলো, আলোক রশ্মি। কে? আলোক রশ্মি এক বিন্দু থেকে কিসের পরে? প্রতিফলন বা প্রতিসরণের পরে। আবার বলো, আলোক রশ্মি এক বিন্দু থেকে, আমি কিন্তু তোমাদের কথা শুনছি, তোমরা বলো। এই অনেকে বলছো না কিন্তু, কিরে বাবা বলছিস না কেন? আবার বলো, আলোক রশ্মি এক বিন্দু থেকে, এ বলতেছো তো? হ্যাঁ, ওকে। আলোক রশ্মি এক বিন্দু থেকে প্রতিফলন বা প্রতিসরণের পর অপর বিন্দুতে যাওয়ার সময় সেই পথে যাবে যে পথে টাইম কম লাগবে। আলো সেই পথে যাবে যে পথে টাইম কম লাগবে। আলো সেই পথে যাবে যে পথে টাইম কম লাগবে। বিকজ আলো স্মার্ট গাই, সে জানে কোন পথে টাইম কম লাগে এবং সেই পথে সে যায়। সেই জন্য এটার মূল কথা হচ্ছে লাইট ইজ ভেরি স্মার্ট গাই। তাহলে ফার্মাটের নীতি কি? আলো সেই পথে যাবে যে পথে টাইম কম লাগবে। আলো সেই পথে যাবে যে পথে টাইম কম লাগবে। আলো সেই পথে যাবে যে পথে টাইম কম লাগবে। ওকে, গুড। আমাদের ফার্মাটের নীতি শেষ। এখন আমরা চলে যাব ফার্মাটের নীতির পরে। ফার্মাটের নীতি থেকে পরীক্ষায় কি এমসিকিউ এসেছে, আসবে, সেটা একটু দেখি। ফার্মাটের নীতি থেকে তো এমসিকিউ আসবে বলেছি, সো ফার্মাটের নীতি থেকে পরীক্ষায় আসবে সবাই। আচ্ছা, তোমাদের একটু লেখার টাইমটাও দিলে ভালো। তোমরা একটু করে কষ্ট করে ফার্মাটের নীতিটা একটু দেখো, এটা একটু লিখে নাও তোমরা। ওকে, আমি কিন্তু অনেকবার বলেছি তোমরা লিখে নাও, আর যারা লিখতে পারছো না তারা অ্যাটলিস্ট ছবি হলো তুলে নাও, যাতে পরে নোট করতে পারো। ফার্মাটের নীতি কিন্তু পরীক্ষায় জ্ঞানমূলক হিসেবে অনেকবার এসেছে। আমি এটা লিখে দিচ্ছি, জ্ঞানমূলক হিসেবে এই ডেফিনেশনটা আসে। তাহলে তোমরা একটু করে ফার্মাটের নীতিটা লিখে ফেলো। আলোক রশ্মি এক বিন্দু থেকে প্রতিফলন বা প্রতিসরণের পর অপর বিন্দুতে যেতে সেই পথ অনুসরণ করবে যে পথে সবচেয়ে কম সময় লাগবে। ওকে, ওকে, গুড। আশা করি লেখা হয়েছে। এরপর এই চিত্রটা তোমরা একটু দেখো। এই চিত্রটা তোমরা তোমাদের মতো করে কাস্টমাইজ করে এঁকে ফেলো। দুটো বিন্দু দাও, কয়েকটা পথ দাও, এরপর এক টাইমগুলা দিয়ে দাও তোমার ইচ্ছে মতো। আমি তো আমার ইচ্ছে মতো টাইম দিয়েছি। টাইম দেওয়ার পর যেই পথে টাইম কম দিয়েছো সেই পথ দিয়ে সে যাবে। ওকে, তাহলে এই চিত্রটাই হচ্ছে তার ব্যাখ্যাটা। পরীক্ষায় যদি বলে ফার্মাটের নীতি ব্যাখ্যা করো, ফার্মাটের নীতি ব্যাখ্যা করো 2 নম্বরের জন্য। 2 নম্বরের জন্য যখন আসবে, প্রথম প্যারায় সংজ্ঞা লিখবে ফার্মাটের নীতি, দ্বিতীয় প্যারায় এই চিত্রটা এঁকে ফেলবে, তাহলে হয়ে যাবে। চলো, ফার্মাটের নীতির থেকে পরীক্ষায় কি এমসিকিউ আসতে পারে দেখি। ফার্মাটের নীতির সাহায্যে ব্যাখ্যা করা যায়, কি কি ব্যাখ্যা করা যায় ফার্মাটের এই নীতি দিয়ে? আলো যে সরল রৈখিক গতি, আলোর গতি, ঠিক আছে, আলোর গতি কেমন? সরলরৈখিক। দেখো, আলো কিন্তু ঢেউ 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 এভাবে না, আলো কিন্তু সরল পথে আসছে, আলো কিন্তু বক্র পথে আসছে না। আলোর গতি সরলরৈখিক গতি, এটা ফার্মাটের নীতি দিয়ে ব্যাখ্যা করা যায়। এরপর আলোর প্রতিফলন এবং প্রতিসরণের সূত্র, এটা ফার্মাটের নীতি দিয়ে ব্যাখ্যা করা যায়। তাহলে 3টা জিনিস ফার্মাটের নীতি দিয়ে ব্যাখ্যা করা যায়। 3টা জিনিস ফার্মাটের নীতি দিয়ে ব্যাখ্যা করা যায়। নাম্বার 1, আলো সরল পথে চলে। নাম্বার 2, প্রতিফলনের সূত্র। নাম্বার 3, প্রতিসরণের সূত্র। আমার সাথে সাথে একবার বলো, দেখবে যে তোমার আজীবনের জন্য মনে রয়ে গেল। ফার্মাটের নীতি দিয়ে আমরা 3টা ব্যাপার ব্যাখ্যা করতে পারি। নাম্বার 1, আলো সরল পথে চলে। নাম্বার 2, প্রতিফলনের সূত্র। নাম্বার 3, প্রতিসরণের সূত্র। নাম্বার 1, আলো সরল পথে চলে। নাম্বার 2, প্রতিফলনের সূত্র। নাম্বার 3, প্রতিসরণের সূত্র। সো এই 3টা ব্যাপার ফার্মাটের নীতি দিয়ে ব্যাখ্যা করা যায়। তাহলে এমসিকিউ কেমন হবে? নিচের কোনটি ফার্মাটের নীতি দিয়ে ব্যাখ্যা করা যায়, কিংবা নিচের কোনটি ফার্মাটের নীতি দিয়ে ব্যাখ্যা করা যায় না। তাহলে যায় না যদি বলি, আমি যদি বলি আলোর একটা ঘটনা হচ্ছে ব্যতিচার, এটা আমরা ভৌত আলোক বিজ্ঞানে পড়াবো, ব্যতিচার ব্যাখ্যা করা যায় না। আরেকটা আলোর ঘটনা হচ্ছে অপবর্তন, ব্যাখ্যা করা যায় না। আরেকটা ঘটনা হচ্ছে সমাবর্তন, এগুলো সব আলোর ঘটনা, ভৌত আলোক বিজ্ঞানে পড়াবো, ব্যাখ্যা করা যায় না। আরেকটা ঘটনা হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া,
এটা আলোর একটা ঘটনা, আধুনিক পদার্থবিজ্ঞানে পড়াবো, ব্যাখ্যা করা যায় না। আমি যেখানে যেখানে ক্রস দিয়েছি এই ব্যাপারগুলো ব্যাখ্যা করা যায় না, এটা মুখস্থ করব না। অর্থাৎ এই তিনটা ছাড়া যা থাকবে সবই ব্যাখ্যা করা যায় না, কারণ ব্যাখ্যা করা যায় তো এই তিনটা। ওকে, তাহলে ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন, ফটোতড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করা যায় না। ওকে, চলো এবার আমরা ফার্মাটের নীতি থেকে আরেকটা টপিক দেখব, এটাও ফার্মাটের নীতি থেকেই, সেটার নাম হচ্ছে আলোকপথ। পরীক্ষায় এমসিকিউ আসে অথবা সংজ্ঞা আসে অথবা মাঝে মধ্যে ম্যাথ করতে বলে। আলোকপথ, সবাই বলো আলোকপথ, আলোকপথ, আলোকপথ। ইংলিশে বলবো অপটিক্যাল লেন্থ, অপটিক্যাল পাথ বা অপটিক্যাল লেন্থ, অপটিক্যাল পাথ বা অপটিক্যাল লেন্থ, আলোকপথ। আলোকপথ এই ব্যাপারটা কি, চল একবার সংজ্ঞাটা পড়ি। কোনো মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি কোনো নির্দিষ্ট সময়ে যে পথ অতিক্রম করে, তার মানে ওরা বলছে কোনো একটা মাধ্যমে নির্দিষ্ট সময়ে আলো যে পথ যায়, অর্থাৎ ধরো পানি, পানিতে মনে করো 10 সেকেন্ড ধরে আলো যেটুকু পথ গিয়েছে, শূন্য মাধ্যমে ওই সময়ে আলো যে পথ যাবে সেটা আলোকপথ। তার মানে আমি একটু কথাটা এখানে এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি, সবাই আপাতত সংজ্ঞার দিকে তাকায়ও না, সংজ্ঞা আপাতত বাদ দিলাম, আগে তুমি এক্সাম্পলটা দেখো, তারপর তুমি এমনি সংজ্ঞাটা বুঝতে পারবে। তাহলে চলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, প্রশ্নগুলো আমাকে একটু তাহলে দিও। হ্যাঁ, প্রশ্ন এখানে একটু আমাকে জানিও। তাহলে দেখো, এ বিন্দু হতে বিতে গেলাম, আমি এখান থেকে স্টার্ট করছি, সবাই একটু দেখো। এ বিন্দু হতে আমি বিতে গেলাম এবং এটা হচ্ছে পানি মাধ্যম, পানি মাধ্যমে আমি এ থেকে বি বিন্দুতে যেতে আমার সময় লেগেছে, সময় লেগেছে 5 সেকেন্ড। তাহলে বলো তো, পানি মাধ্যমে, পানি মাধ্যমে, পানি মাধ্যমে আলো, আলো 5 সেকেন্ডে এ থেকে বি গেল। এটা যদি পানি মাধ্যম না হয়ে শূন্য মাধ্যম হতো, শূন্য মাধ্যম বলতে যে মাধ্যমে কিছু নেই, শূন্য মাধ্যম যদি হতো এটা, তাহলে শূন্য মাধ্যমে আলো আরেকটু বেশি যাবে, যেহেতু এখানে কিছু নেই, তাহলে শূন্য মাধ্যমে আলো আরেকটু বেশি গেল, সি বিন্দুতে চলে গেল। তাহলে দেখো 5 সেকেন্ডের মধ্যে শূন্য মাধ্যমে আলো আলো আরেকটু বেশি গেল, এই শূন্য মাধ্যমের পথটাকে আমরা বলি আলোক পথ। তাহলে আলোক পথ হচ্ছে শূন্য মাধ্যমে আলো যেটুকু যায়, শূন্য মাধ্যমে আলো যেটুকু যায়, শূন্য মাধ্যমে আলো যেটুকু যায় সেটা হচ্ছে আলোক পথ। আর ওই একই সময়ে অন্য মাধ্যমে যেটুকু যায় সেটা হচ্ছে জ্যামিতিক পথ। তাহলে আলো রিয়েলি যেটুকু যায় জ্যামিতিক পথ, আর ওই সময় আলো শূন্য মাধ্যমে যেটুকু যেত, শূন্য মাধ্যম হলে যেটুকু যেত সেটা আলোক পথ। তাহলে শূন্য মাধ্যম হলে আলো যেটুকু যেত আলোক পথ, শূন্য মাধ্যম বলবো আলোক পথ, শূন্য মাধ্যম আলোক পথ, শূন্য মাধ্যমে আলো যেটুকু যেত আলোক পথ, আর অন্য মাধ্যমে যেটুকু যায় জ্যামিতিক পথ। ঠিক আছে, তাহলে আরেকবার বলো। আলো বায়ু মাধ্যম, পানি মাধ্যম, কাঁচ মাধ্যম, হীরক মাধ্যম, যে কোনো একটা মাধ্যমে যে পথ যায় জ্যামিতিক পথ। যদি ওই একই সময়ে আলো শূন্য মাধ্যমে যেত তাহলে কি পথ, আলোক পথ। মনে থাকবে তো? তাহলে আলোক পথ এবং জ্যামিতিক পথের মধ্যে ডিফারেন্সটা আমরা বুঝে গেলাম। এবার আসো আমরা একটু করে এটার সূত্রটা দেখব। তাহলে দেখো আলোক পথের ব্যাখ্যা এবং সূত্র। সো সূত্রটা আমি লিখে দিচ্ছি, একদম সহজ, সবাই লিখে ফেলো সূত্রটা। আলোক পথ সমান, এখানে আমরা প্রতিসরণাঙ্ক গুণ করব, সো প্রতিসরণাঙ্ক ইনটু জ্যামিতিক পথ, এটা হচ্ছে আলোক পথের সূত্র। তাহলে আমি আরেকবার বলছি, জাস্ট কিছুই না, কি করতে হবে বলতো, জ্যামিতিক পথের সাথে প্রতিসরণাঙ্ক গুণ করে দিলেই আলোক পথ পাওয়া যায়, জ্যামিতিক পথের সাথে প্রতিসরণাঙ্ক গুণ করে দিলেই আলোক পথ পাওয়া যায়। অর্থাৎ আলোক পথকে যদি আমরা এল ও বলি, ও মানে অপটিক্স, 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 এল ও, প্রতিসরণাঙ্ককে মিউ দিয়ে প্রকাশ করা হয়, এটা এম না, এটা মিউ, 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 মিউ। আর জ্যামিতিক পথকে আমরা বললাম এল, জ্যামিতিক পথকে আমরা বললাম এল, অথবা এল জি, এল জি মানে জিওমেট্রিক্যাল পথ, জ্যামিতিক পথ। তাহলে এই হচ্ছে আমাদের সূত্র। তাহলে জ্যামিতিক পথের সাথে বা কোনো মাধ্যমে আলো যেটুকু যায় তার সাথে প্রতিসরণাঙ্ক যদি আমরা গুণ করে দিই তাহলে আলোক পথ পাওয়া যাবে, অর্থাৎ শূন্য মাধ্যমে কতটুকু যেত সেটা পাওয়া যাবে। সবাই লিখে নাও, এটা এমসিকিউতে এটা আসবে, মেডিকেল ভর্তি পরীক্ষাতে এসেছে। আলোক পথ সমান প্রতিসরণাঙ্ক ইন্টু জ্যামিতিক পথ, আলোক পথ সমান প্রতিসরণাঙ্ক ইন্টু আলো অন্য মাধ্যমে যেটুকু পথ যায়,
আলোক পথ সমান প্রতিসরাঙ্ক ইনটু জ্যামিতিক পথ। ঠিক আছে, চলো এবার একটা ম্যাথ করে আসি এটার উপরে। আসো ম্যাথু ম্যাথ, আসো একটা ম্যাথ করব। প্রশ্নটা একটু তোমরা ছবি তুলে নিতে পারো বা সংক্ষেপে লিখতে পারো। কি বলছে দেখো, পানিতে, কোথায়, পানিতে আলো নির্দিষ্ট একটা সময়ে, কত সময় সেটা বলে না, নির্দিষ্ট একটা সময়ে 40 কিলোমিটার যায়। আলোক পথ কত, তাহলে ওই সময়ে শূন্য মাধ্যমে কত যেত সেটা জিজ্ঞেস করেছে। তাহলে পানিতে 40 কিলোমিটার যায়, এটা হচ্ছে জ্যামিতিক পথ। তাহলে জ্যামিতিক পথ দেওয়া আছে 40, পানিতে আলো 40 কিলোমিটার যায়, এটা হচ্ছে জ্যামিতিক পথ। জ্যামিতিক পথের সাথে প্রতিসরণাঙ্ক যদি আমি গুণ করে দিই, আমি আলোক পথ পেয়ে যাব। তাহলে আমার আলোক পথ হবে, প্রতিসরণাঙ্ককে গুণ করতে হবে। প্রতিসরণাঙ্ক দেওয়া আছে দেখো, পানি মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক 4/3। 4/3 কে আমি গুণ করে দিব আলোক জ্যামিতিক পথের সাথে, তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে আমার আলোক পথ। তাহলে এখানে কত আসবে, ওকে, আমার ক্যালকুলেটর স্যার ব্যাগের ভিতরে, ওকে 53 পয়েন্ট সামথিং আসবে। ওকে, কত আসে তোমরা আমাকে একটু জানাও। ওকে, 53.33 কিলোমিটার, এককটা সেম থাকবে। সো এটা হচ্ছে আমার কি পথ বলো তো, এটা হচ্ছে আমার আলোক পথ। ওকে, ঠিক আছে, এবার চলে আসো, তাহলে আমাদের এইটুকু পারা যাবে ইনশাল্লাহ। তাহলে আমাদের আলোক পথ নিয়ে একটা ম্যাথ দেখে ফেললাম। এবার আমরা আমাদের দ্বিতীয় টপিকে আসব। আমাদের প্রথম টপিকটা শেষ, আমি একটু প্রথম টপিকটা আরেকবার রিভিশন দিচ্ছি। চলো আরেকবার প্রথম টপিকটা রিভিশন দিচ্ছি। ওকে, কারো প্রশ্ন থাকলে বলো, আর স্যার আমাকে প্রশ্ন থাকলে একটু ফরওয়ার্ড করে দিন। তো দেখো, জ্যামিতিক আলোক বিজ্ঞান সবচেয়ে সহজ চ্যাপ্টার, একটু পড়বো, খুব সহজে একটা সিকিউ এবং এমসিকিউ গুলা কমন পাবো। এই জ্যামিতিক আলোক বিজ্ঞান চ্যাপ্টারটাতে মাত্র 6টা টপিক আছে, যার মধ্যে সিকিউর জন্য ইম্পর্টেন্ট 2টা, আর বাকিগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। সো প্রথম টপিকটা ফার্মাটের নীতি, সেটাই আমরা আলোচনা করছিলাম। ফার্মাটের নীতি, ফার্মাট হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, পিয়ারে ফার্মাট ডায়াডু 1650 সালে একটা কথা বলেছেন। কি বলেছেন, লাইট ইজ ভেরি স্মার্ট গাই। লাইটকে মানে আলোকে তিনি স্মার্ট গাই বলেছেন, বিকজ লাইট হচ্ছে কখন একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে যাওয়ার সময় সবচেয়ে কম টাইম যেটা লাগবে ওই পথে যায়, সেজন্য তাকে স্মার্ট গাই বলেছেন। এবং লাইট কিন্তু জানে টাইম ইজ ম্যাটার, ডিস্টেন্স না। টাইমের গুরুত্ব যারা দিতে পারবে তারাই স্মার্ট। তাহলে এখান থেকে তোমাদের জন্য একটা শিক্ষা, যারা টাইমের গুরুত্ব দিতে পারে, যাদের কাছে টাইম ইজ ম্যাটার, নট সোকিন ইজ ম্যাটার, জরিন ইজ ম্যাটার, মকলেস ইজ ম্যাটার, যাদের কাছে এই মকলেস সোকিন এগুলো ডাজেন্ট ম্যাটার, টাইম ইজ ম্যাটার, তারাই আমাদের কি বুয়েট মেডিকেল। বুঝতে পারছো? তো এফআরবি 26, অর্থাৎ তোমাদের 26 ব্যাচে যারা আছো, তোমাদের টাইমটা খুবই শর্ট। সামনে টেস্ট পরীক্ষা চোখের পলকেই চলে যাবে, তারপর আবার ফাইনাল শুরু হয়ে যাবে। এখন আসলে পড়া তো হয় তোমাকে গুছাতে হবে, নাহলে আমাদেরকে গুছিয়ে দিতে হবে। হয় পড়াটা তুমি পড়বে, নাহলে আমাদেরকে পড়িয়ে দিতে হবে। এখন পার্থক্যটা হলো, আমরা অনেক বছর ধরে পড়াতে পড়াতে আমরা এক্সপেরিয়েন্স, রাইট? আমরা জানি কিভাবে খুব অল্প সময়ে গোছানো যায়। তুমি তো এক্সপেরিয়েন্স না, তুমি তো ইন্টার পরীক্ষা 10 বার দাও নাই, তুমি তো ইন্টার পরীক্ষা একবার দিবে। সো তুমি পড়াটা গুছাতে গেলে অগোছালো হবে, তুমি পড়াটা গোছাতে গেলে টাইম অনেক বেশি লাগবে। হয়তো গোছানো যাবে, কিন্তু অনেক বেশি টাইম লাগবে, যে টাইম তোমার আসলে নাই। তোমার সাবজেক্ট 13টা, তোমার এখানে টাইম নাই। সেই জন্য আমরা তোমাদেরকে পড়াটা গুছিয়ে দিচ্ছি, একেবারে অল্প সময় যেন তুমি রিভিউ করে ভালো রেজাল্ট করতে পারো। সেই জন্য এখনো যারা আমাদের এই কোর্সে এনরোল করো নাই, করে নাও। আচ্ছা, যেটা বলছিলাম, টাইম ইজ ম্যাটার, ডিস্টেন্স ডাজন্ট ম্যাটার, এটা লাইট জানে, সেজন্য সে স্মার্ট গাই। ফার্মাটের নীতির সাহায্যে আমরা 3টা জিনিস ব্যাখ্যা করতে পারি। একটা হচ্ছে আলো সরল পথে চলে, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণের সূত্র। আচ্ছা, আলোক পথ আমরা পড়িয়েছি। আলোক পথ বলতে আলো শূন্য মাধ্যমে ওই সময় যেটুকু পথ যায় সেটা হচ্ছে আলোক পথ। তারপর আলোক পথের সূত্র দেখিয়েছি, জ্যামিতিক পথের সাথে প্রতিসরণাঙ্ক গুণ করে দিলেই সেটা আলোক পথ। এই হচ্ছে আমাদের মোটামুটি প্রথম টপিক। এবার আমরা আমাদের দ্বিতীয় টপিকে যাব। ওকে, সবকিছু ঠিক আছে? ওকে, তাহলে দ্বিতীয় টপিকে আসলাম আমরা আমাদের প্রথম টপিক শেষে। চলো আমরা আজকে কয়টা টপিক কভার করব সেটা একটু বলি। আমরা আজকে লেন্স পর্যন্ত কভার করব। ওকে, তোমাদের জন্য আমি লেন্স নিয়ে এসেছি। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লেন্স। আমি এখানে লেন্স নিয়ে এসেছি, একেবারে প্র্যাকটিক্যালি ইনশাল্লাহ দেখাতে পারবো লেন্সের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো। তাহলে চলো এখন আমরা আমাদের দ্বিতীয় টপিকে যাই। সবাই হেডলাইন দাও, সবাই খাতায় হেডলাইন দাও। দ্বিতীয় টপিক, টপিক 2, আলোর প্রতিসরণ।
আলোর প্রতিসরণ। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমত আসো আলোর প্রতিসরণের ক্ষেত্রে আমরা একটু করে তোমাকে দেখাই, সবাই ভালো করে খেয়াল করো। এইখানে একটা লেজার আছে, লেজার থেকে আমরা একটা লাইটকে নিক্ষেপ করলাম, একটা লাইটকে আমরা ফেললাম। লাইটকে ফেলার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের উপর একটা মাধ্যম, যেটা হচ্ছে বায়ু মাধ্যম, যেটাকে আমরা বলতে পারি হালকা মাধ্যম। আর আমরা দেখতে পাচ্ছি নিচে আরেকটা মাধ্যম আছে, এই মাধ্যমটাকে আমরা বললাম পানি মাধ্যম, যেটা বায়ু অপেক্ষা কিছুটা ঘন। এবার লেজার লাইট দিয়ে যে আলোটা ফেলেছি, সে আলোটা প্রথমে যেতে যেতে একদম সোজা পথে যাবে, কোনো ধরনের বক্র পথে যাবে না, সোজা পথে সে চলে যাবে। যাওয়ার পর যেই মাত্র দেখবে যে এবার আর বায়ু নেই, এবার আছে পানি, বায়ু এবং পানির যে মিলন স্থল, যেটাকে আমরা বলি বিভেদ তল, সেই বিভেদ তলে আসার পর সে দেখবে এখন তো মাধ্যম একটু ঘন হয়ে গেছে। মনে করো তুমি কক্সবাজারে দৌড়াতে 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 হঠাৎ করে তুমি পানিতে চলে গেছো। তুমি বালুর মধ্যে যে স্পিডে দৌড়াচ্ছিলে, এরপর পানিতে যাওয়ার পর তোমার স্পিড চেঞ্জ হয়ে যাবে, পানিতে যাওয়ার পর তোমাকে নিজেকে একটু কষ্ট হয়ে যাবে। একইভাবে আলো বায়ু মাধ্যমে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ করে যখন পানি মাধ্যম আসবে, আলো একটু নড়ে চড়ে বসবে। আলোর যে গতিপথ ছিল সেই পথে সে আর যেতে পারবে না, কারণ মাধ্যম চেঞ্জ হয়েছে, তার স্পিড চেঞ্জ হয়েছে, সে নড়ে চড়ে বসেছে। ফলে সে দেখা যাবে একটু সরে যাবে। সরে যাওয়াটা দুই ধরনের, একটা হচ্ছে অবিলম্বের কাছে আসতে পারে, অথবা অবিলম্ব থেকে দূরে সরে যেতে পারে। তো আমরা জানি যদি ঘন মাধ্যমের দিকে যায় অবিলম্বের দিকে সরে আসবে, তাহলে অবিলম্বের দিকে সরে আসলো। আবার এখানে প্রতিফলনও কিন্তু হবে, তা আমরা তো প্রতিফলন নিয়ে আলোচনা করছি না, সেজন্য প্রতিফলনের যে বিষয়টা সেটা আমরা দেখাইনি, আমরা শুধু প্রতিসরণটা দেখাচ্ছি। তাহলে আরেকবার বলছি, আলো যাবে, যাওয়ার পরে নতুন মাধ্যমে গেলে, নতুন মাধ্যম ফেস করলে আলো সরে যাবে, এটাই প্রতিসরণ। এখন এখানে আমাদের যে ব্যাপারটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রতিসরণাঙ্ক একটা টার্ম আছে, এই প্রতিসরণাঙ্ক যে টার্মটা আছে এটা আমাদেরকে বুঝতে হবে। প্রতিসরণাঙ্কের ফিল আমাদের লাগবে, কেননা এই প্রতিসরণাঙ্ক এই টার্ম দিয়ে আমাদের এই চ্যাপ্টার অনেকগুলো ম্যাথ আছে। তোমার যদি প্রতিসরণাঙ্ক ক্লিয়ার না থাকে তাহলে দেখা যাবে ওই ম্যাথে তুমি আটকে যাচ্ছ। প্রতিসরণাঙ্ক চলো তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিই। প্রতিসরণাঙ্ক, প্রতিসরণাঙ্ক, প্রতিসরণাঙ্কের ফিল যদি আমি দিই, তাহলে ফিল হচ্ছে কোনো মাধ্যম আলোকীয়ভাবে কতটা ঘন। আমি আবার বলছি, ভালো করে খেয়াল করো। ধরো আমার কাছে 3-4টা মাধ্যম আছে, তাহলে কোনো একটা মাধ্যম আলোকীয়ভাবে কতটা ঘন, এই ব্যাপারটাকে আমরা বলছি প্রতিসরণাঙ্ক। তোমার কাছে আছে মনে করো বায়ু, তোমার কাছে আছে পানি অথবা গ্লাস, তাহলে বলো তো বায়ু, পানি, গ্লাস, এর মধ্যে কোনটা বেশি ঘন? গ্লাস বেশি ঘন, গ্লাসের প্রতিসরণাঙ্ক বেশি। পানি মিডিয়াম, পানির প্রতিসরণাঙ্ক মিডিয়াম। বায়ু হালকা, বায়ুর প্রতিসরণাঙ্ক কম। তাহলে যেটা আলোকীয়ভাবে বেশি ঘন তার প্রতিসরণাঙ্ক তত বেশি। তাহলে প্রতিসরণাঙ্ক, প্রতিসরণাঙ্ক এই ব্যাপারটা হচ্ছে কোন একটা মাধ্যম আলোকীয়ভাবে কতটা ঘন, মাধ্যমটা কত ঘন, এই ব্যাপারটা এই প্রতিসরণাঙ্ক। তাহলে যার প্রতিসরণাঙ্ক যত বেশি হবে সে তত ঘন হবে। তাহলে লাইনটা তোমরা একবার লিখো এবং আমার সাথে সাথে বলতে থাকো, যে মাধ্যম যত ঘন হবে সে মাধ্যম তত তার সেই মাধ্যমের প্রতিসরণাঙ্ক তত বেশি হবে। আরেকবার বলো, যে মাধ্যম যত ঘন হবে সে মাধ্যমের প্রতিসরণাঙ্ক তত বেশি হবে। আমার সাথে সাথে বলে দেখবা লাইভেই পড়াটা আত্মস্থ মুখস্থ হয়ে যাচ্ছে। যে মাধ্যম যত ঘন সে মাধ্যমের প্রতিসরণাঙ্ক তত বেশি। এবার আমরা একটা ছক দিয়েছি, যে ছকের মধ্যে প্রতিসরণাঙ্ক লেখা আছে। আমাদের 5টা প্রতিসরণাঙ্ক মুখস্থ রাখতে হবে এমসিকিউর জন্য বা ম্যাথের জন্য, এগুলো দেওয়া থাকবে, তারপর আমরা মুখস্থ রাখবো। চলো, শূন্য মাধ্যম 1, বায়ু মাধ্যম 1-এর চেয়ে কিছুটা বেশি, তবে আমরা প্রায় 1 ধরে নিই। বায়ু মাধ্যম 1-এর চেয়ে কিছুটা বেশি, আমরা প্রায় 1 ধরে নিই। তাহলে শূন্য মাধ্যম এক্স্যাক্টলি 1, বায়ু মাধ্যম কিছুটা বেশি, আমরা 1 ধরবো। তাহলে বায়ু 1, শূন্য মাধ্যম 1, শূন্য মাধ্যম 1, বায়ু মাধ্যম 1। পানি মাধ্যম 1.333333, কাচ মাধ্যম 1.5, কাচ মাধ্যম 1.5, কাচ মাধ্যম 1.5। হীরক 2.42, হীরক মানে ডায়মন্ড, যেটা সবচেয়ে ঘন। হীরক, ডায়মন্ড সবচেয়ে ঘন, 2.42, 2.42, 2.42। তাহলে পানি মাধ্যম 1.33, কাচ মাধ্যম 1.5, হীরক 2.42। চলো তো একবার
আমার সাথে সাথে বলো তো, শূন্য মাধ্যম বায়ু মাধ্যম প্রতিসরণাঙ্ক 1, পানি মাধ্যম 1.33, কাঁচ মাধ্যম 1.5, হীরক 2.42। ওকে, আমরা মোটামুটি প্রতিসরণাঙ্ক ব্যাপারটা ক্লিয়ার করেছি। প্রতিসরণাঙ্ক বলতে কোন মাধ্যম কত ঘন, যার প্রতিসরণাঙ্ক যত বেশি হবে সে মাধ্যম তত ঘন হবে। ওকে, চলো এবার আমরা একটু সামনের দিকে যাই। আলোর প্রতিসরণের সূত্রটা একটু দেখি। এটা ক্লাস 9-10-ও ছিল, বাট তোমরা এখনো পর্যন্ত অনেক ভুল করো এই জায়গায়। গোলাই ফেলো, গোলাই ফেলা যাবে না। চলো আজকে না গোলানোর ওষুধ তোমাদেরকে দিয়ে দিব। ওকে, আলোর প্রতিসরণের সূত্রটা একটু খেয়াল করো সবাই। এই তোমরা আছো তো, একটু জানাও আছো কিনা। ওকে, আলোর প্রতিসরণের সূত্রে আমরা প্রথমে দেখতে পাচ্ছি দুটো মাধ্যম আছে, একটা বায়ু মাধ্যম আর একটা পানি মাধ্যম। এরকম দুটো মাধ্যম থাকবে। আমরা একটাকে বলেছি প্রথম মাধ্যম। সবাই বলো কি মাধ্যম? প্রথম মাধ্যম। আমরা আরেকটাকে বলছি দ্বিতীয় মাধ্যম। কি মাধ্যম বলো তো? দ্বিতীয় মাধ্যম। ওকে, গুড। এবার আলো প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যাচ্ছে। আলো প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যাচ্ছে। আলো প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যাচ্ছে। প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে যাচ্ছে। এখন আমরা জানি অবিলম্বের সাথে কোণ নিতে হয়, অবিলম্বের সাথে সবসময় আমরা অ্যাঙ্গেল নিব। তো অবিলম্বের সাথে যাওয়ার সময় যে কোণটা তৈরি করেছে আপতন কোণ সবাই জানি, আর প্রতিসরণের পর যে কোণ তৈরি করেছে অবিলম্বের সাথে প্রতিসরণ কোণ সেটাও আমরা জানি। তো প্রতিসরণের সূত্রটা কি দেখো, প্রতিসরণের সূত্রটা হচ্ছে প্রথম মাধ্যমের আপতন কোণ এবং দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণ কোণ, এটা হচ্ছে প্রতিসরণাঙ্কের ব্যস্তানুপাতিক। প্রতিসরণাঙ্কের ব্যস্তানুপাতিক তার মানে আমার এটা যদি হয় প্রথম মাধ্যম, আমরা এটাকে এভাবেও লিখতে পারি সাইন, আমরা এটাকে একটু এভাবে করে লিখি সাইন থিটা 1 ডিভাইডেড বাই সাইন থিটা 2। ভাইয়া 1 কোণটাকে বলছেন আপতন কোণকে, 2 কাকে বলছেন? প্রতিসরণ কোণকে। সমান সমান হবে μ2 ডিভাইডেড বাই μ1, অর্থাৎ থিটা 1 μ2 থিটা 2 μ1। তাহলে উপরে 1 নিচে 1, উপরে 2 নিচে 2, ব্যস্তানুপাতিক। তাহলে কোণের সাথে প্রতিসরণাঙ্ক ব্যস্তানুপাতিক, কোণের সাথে প্রতিসরণাঙ্ক ব্যস্তানুপাতিক, কোণের সাথে প্রতিসরণাঙ্ক ব্যস্তানুপাতিক। তাহলে দেখো সাইন থিটা 1 বাই সাইন থিটা 2 সমান μ2 বাই μ1, অথবা সাইন আই বাই সাইন আর সমান μ2 বাই μ1। অনেক সময় এটাকে এভাবে লেখা হয় 1 μ2, 1 সামনে 2 শেষে। 1 μ2 দ্বারা বোঝায় 1 থেকে আলো 2 তে ঢুকছে, আর 1 μ2 মানে হচ্ছে μ2 বাই μ1। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে কয়েকটা ব্যাপার তোমাদেরকে একটু ক্লিয়ার করি। প্রথমত ভালো করে খেয়াল করো, সবাই ভালো করে খেয়াল করো। তাহলে কোণের সাথে প্রতিসরণাঙ্ক ব্যস্তানুপাতিক, এই শব্দটা আমি লিখেছি, কোণের সাথে প্রতিসরণাঙ্ক ব্যস্তানুপাতিক, এটা আর কখনো ভুল করবে না। তাহলে দেখো প্রথম মাধ্যমের কোণ তখন আমরা নিব দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আর দ্বিতীয় মাধ্যমের কোণ তখন আমরা নিব প্রথম মাধ্যমের প্রতিসরণাঙ্ক ব্যস্তানুপাতিক, অথবা আই বাই আর সমান μ2 বাই μ1, অথবা আমরা এটাকে লিখতে পারি 1 μ2। এই কথার অর্থ হচ্ছে প্রথম মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক, প্রথম মাধ্যমের সাপেক্ষে, অর্থাৎ সাপেক্ষ শব্দটা মিউ ধরলে প্রথম মাধ্যম 1 আগে, দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্ক 2 পরে। যে আগে থাকবে তাকে আগে লিখব, যে পরে থাকবে তাকে পরে লিখব। আলো যেই মাধ্যমে আগে ছিল 1 তাকে আগে লিখব, যেই মাধ্যমে আলো পরে যাবে তাকে শেষে লিখব। আর এটার মানে হচ্ছে μ2 বাই μ1, অর্থাৎ উপরে 2 নিচে 1। চলো আমরা কিছু ম্যাথ করলে এই ব্যাপারটা ক্লিয়ার হবে, ম্যাথ না করলে ক্লিয়ার হবে না। তোমরা একটু করে প্রতিসরণের এই সূত্রটা লিখে রাখো, ব্যস্তানুপাতিকের এই সূত্রটা লিখে রাখো, জেনে রাখো এই সূত্রটাকে বলা হয় স্নেলের সূত্র। জার্মান বিজ্ঞানী স্নেলের সূত্র বলা হয়, স্নেলের সূত্র। ওকে, স্নেলের সূত্র বলা হয়। ওকে, এই সূত্রটা ইবনে সাহলের সূত্র বলা হয়, ইবনে সাহল নামও একজন দিয়েছিলেন। যাই হোক, স্নেলের সূত্র। চলো আমরা ম্যাথ করি, ম্যাথ করলে আমাদের ক্লিয়ার হবে। দিনাজপুর বোর্ড 19 সালে এই প্রশ্নটা এসেছে এমসিকিউতে, এটা আবার আসবে। কি বলা হচ্ছে দেখি, একটা ম্যাথ। ওকে, দেখো একটি আলোক রশ্মি বায়ু থেকে কাছে, তাহলে শুরুতে প্রথম মাধ্যম কোনটা? বায়ু। শেষে কোনটা? দ্বিতীয় মাধ্যম কোনটা? কাচ।
আর প্রতিসরণাঙ্ক কত দিয়েছে? 3/2। ওকে, এটা কাচ মাধ্যমের পরম প্রতিসরণাঙ্ক দেওয়া আছে। প্রবেশের সময় আংশিক প্রতিফলিত আংশিক প্রতিসরিত হয় যদি আপতন কোণ আই কত দিয়েছে? 45। জিজ্ঞেস করছে প্রতিসরণ কোণ কত। প্রশ্নটা আমি আরেকবার বলছি, আলো বায়ু থেকে কাচ মাধ্যমে প্রবেশ করেছে, আপতন কোণ দেওয়া আছে, প্রতিসরণ কোণ বের করতে বলেছে। আমরা জানি সাইন আপতন কোণ ডিভাইডেড বাই সাইন প্রতিসরণ কোণ সমান সমান। তাহলে শেষ আলো যেখানে প্রবেশ করেছে তার প্রতিসরণাঙ্ক মিউ গ্লাস, জি মানে কি? জি মানে কাচ, কাচ মানে কি? গ্লাস, কাচ মানে গ্লাস। মিউ আরেকটা হচ্ছে কি? বায়ু, বায়ু মানে কি? এয়ার। ওকে, এবার গ্লাসের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 3/2, গ্লাসের প্রতিসরণাঙ্ক 3/2, আর বায়ু মাধ্যমের প্রতিসরণাঙ্ক আমরা জানি 1। তাহলে কাচের প্রতিসরণাঙ্ক 3/2 দেওয়া আছে, কাচের পাশে ব্র্যাকেট দিয়েছে, কাচের প্রতিসরণাঙ্ক 3/2 আর বায়ুর হচ্ছে 1। আর আপতন কোণ দেওয়া আছে 45 ডিগ্রি, আর বের করতে হবে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, তাহলে আমরা দেখো একটা কাজ করি, সাইন 45 ডিভাইডেড বাই সাইন আর সমান সমান আমার এখানে 3/2। এবার সাইন আর কে পাশে পাঠাবো, 3/2 কে নিচে পাঠাবো, সাইন 45 এর মান বসাবো। ওকে, তাহলে এইটুকু আসার পরে আমরা একটু পরের স্লাইডে গিয়ে দেখাচ্ছি, সবাই ভালো করে খেয়াল করো। তাহলে আমরা সাইন 45 এর মান বসালাম, নিচে আছে সাইন আর, আমরা সাইন আর কে ও পাশে পাঠাই দিব, ওই পাশে 3/2 কে পাশে নিয়ে আসবো। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, সাইন 45 এর মান হচ্ছে 1/√2, আর এটাকে নিয়ে আসলে 3/2, আর এখানে হচ্ছে সাইন আর। ওকে গুড। তাহলে √2 আর 2 চলে গিয়ে √2 উল্টে যাবে, √2/3 থাকবে। আমরা যদি এবার এটাকে সাইনের পাশে নিয়ে আসি, সাইন ইনভার্স হবে, আর এটাই হচ্ছে আমাদের প্রতিসরণ কোণের মান। তো প্রতিসরণ কোণের মান হবে সাইন ইনভার্স √2/3। আমাদের এমসিকিউ অপশনের মধ্যে এটা ছিল, এটা হবে আমাদের অ্যান্সার, আর বের করতে হবে না। ঠিক আছে, ওকে। তাহলে দেখো কি করেছি, তাহলে শুরু থেকে একবার দিই, হ্যাঁ শুরু থেকে একবার দেখো, সিম্পল ম্যাথ। আবার বলছি, আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইন, সাইন আই বাই সাইন আর সমান শেষ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আগের মাধ্যমের প্রতিসরণাঙ্ক। শেষ আলো কাচ মাধ্যমে প্রবেশ করেছে, সেটার প্রতিসরণাঙ্ক। শুরুতে আলো কোথায় ছিল? বায়ু মাধ্যমে ছিল, সেটার প্রতিসরণাঙ্ক। বেসিক থাকতে হবে, বুঝতে হবে, মুখস্থ না। শেষ আলো কোথায় গিয়েছে তার প্রতিসরণাঙ্ক, আগে আলো কোথায় ছিল তার প্রতিসরণাঙ্ক, সাইন আই বাই সাইন আর। তো প্রত্যেকটা মান দেওয়া আছে, আমরা এখান থেকে আর বের করেছি। সো এই হচ্ছে আমাদের সূত্র। চলো আরেকটা আমরা সম্পর্ক দেখব, যেটা এমসিকিউতে সবচেয়ে বেশি আসে, এটা এমসিকিউতে অনেক বেশি আসে এই সম্পর্কটা। চলো আমরা একটু এমসিকিউতে আসা এই সম্পর্কটা ভালো মতো দেখে নিই। কি কি বলা হচ্ছে দেখো, দেখো তিনজনের ভালোবাসা, তিনজনের রিলেশন আমরা দেখব। একজন হচ্ছে প্রতিসরণাঙ্ক মিউ, একজন হচ্ছে আলোর বেগ, আলোর বেগকে সি দিয়ে প্রকাশ করা হয় সি, এবং তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এই তিনজনের মধ্যে সম্পর্ক নিয়ে অসংখ্য এমসিকিউ এসেছে, এবং স্টুডেন্ট অসংখ্যবার ভুল করেছে। তোমাদেরকে বারবার বলি পরীক্ষায় আসবে, আর তোমরা বারবার পরীক্ষায় ভুল করো, তাহলে আর লাভটা হলো কি? তাহলে চলো আমরা এই তিনটার মধ্যে একটু রিলেশনটা দেখি। প্রতিসরণাঙ্ক, আলোর বেগ এবং হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, প্রতিসরণাঙ্ক, আলোর বেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য, এদের মধ্যে রিলেশনটা দেখো সবাই। প্রথমে আমাকে ছোট্ট একটা ব্যাপার জানতে হবে, সেটা হচ্ছে প্রতিসরণাঙ্কের সাথে আলোর বেগের রিলেশনটাকে আমরা আপাতত ল্যামডার কথাটা রাখলাম। আমরা প্রতিসরণাঙ্ক এবং আলোর বেগের রিলেশন দেখতে চাই, প্রতিসরণাঙ্ক এবং আলোর বেগের রিলেশন দেখতে চাই। ওকে, দেখো ভালো করে, প্রতিসরণাঙ্ক বলতে বোঝায় শূন্য মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে কোন একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক হবে, ধর আমি বলেছি মিউ, কোন একটা মাধ্যমের নাম বলেছি মিউ মাধ্যম, তাহলে ওই মাধ্যমের প্রতিসরণাঙ্ক হবে শূন্য মাধ্যমের আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমের আলোর বেগ। সো এটা হচ্ছে প্রতিসরণাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্ক। এটা যদি মুখস্থ করতে কষ্ট হয় তাহলে এই কথাটা মনে রাখবে তুমি, প্রতিসরণাঙ্ক মানে ঘন, প্রতিসরণাঙ্ক মানে ঘন, ঘন মাধ্যমে আলো আস্তে আস্তে যাবে, ঘন মাধ্যমে আলো আস্তে আস্তে যাবে। চলো আমার সাথে সাথে একটু বলো, প্রতিসরণাঙ্ক, প্রতিসরণাঙ্ক, প্রতিসরণাঙ্ক মানে ঘন, ঘন মাধ্যমে আলো আস্তে আস্তে যাবে। তাহলে আলোর বেগ কমবে, প্রতিসরণাঙ্ক বাড়লে, প্রতিসরণাঙ্ক বাড়লে, মাধ্যম ঘন হলে আলোর বেগ কমবে, আলোর বেগ কমবে, মাধ্যম ঘন হলে
আলোর বেগ কমবে। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক, প্রতিসরণাঙ্ক বাড়লে আলোর বেগ কমবে। ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই কথাটা যদি মনে রাখতে পারো হয়ে যাবে প্রতিসরণাঙ্কের সাথে আলোর বেগ ব্যস্তানুপাতিক সম্পর্ক। কেন? কারণ প্রতিসরণাঙ্ক মানে ঘন, আর ঘন মাধ্যমে আলোর বেগ কমবে। ঘন মাধ্যমে আলোর বেগ কমবে, মাধ্যম যত ঘন হবে আলোর বেগ তত কমবে। তাহলে প্রতিসরণাঙ্কের সাথে আলোর বেগের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এখান থেকেই আমরা বলতে পারি তাহলে এই দেখো কোন একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক, শূন্য মাধ্যমের আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমের আলোর বেগ। শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1 লিখা যে কথা, না লিখা সে কথা। তাহলে আমরা এটা না লিখলেও চলবে। সেই জন্য আমি বলেছি কোন একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে, কোন একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক হচ্ছে শূন্য মাধ্যম আলোর বেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমের আলোর বেগ। কাজেই আমরা এই কথাটা বলতে পারি। সবাই দেখো বুঝতে পেরেছো কিনা? পরীক্ষা আসে যে মাধ্যম যত ঘন সে মাধ্যমে আলোর বেগ তত কম। ব্যস্তানুপাতিক সম্পর্ক, কাজেই ব্যস্তানুপাতিক সম্পর্ক হওয়ার কারণে কোন একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক বা শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক এখানে উল্টে যাবে। চলো আমরা এই কথার উপর ভিত্তি করে আরেকটা কথা বলে ফেলি। আবার আমরা জানি ভি সমান এফ ল্যামডা, তরঙ্গ চ্যাপ্টারটাতে পড়ে এসেছো ভি সমান এফ ল্যামডা। ভি না বলে সি বললেও কোনো অপরাধ হবে না, আলোর বেগকে সি দ্বারা প্রকাশ করা হয়। সি এর সাথে ল্যামডা সমানুপাতিক, সি এর সাথে ল্যামডা সমানুপাতিক, সি এর সাথে ল্যামডা সমানুপাতিক। কাজেই সি এর জন্য যা যা হবে ল্যামডার জন্য তা তা হবে। সি এর জন্য যা যা হবে ল্যামডার জন্য তা তা হবে। কেন? সি আর ল্যামডা সমানুপাতিক। কাজে এই একই রিলেশনটা মিউ এর সাথে সি এর রিলেশনটা যেমন হবে মিউ এর সাথে ল্যামডার রিলেশন তাই হবে। তাহলে মিউ এর সাথে সি এর রিলেশন যা হবে মিউ এর সাথে ল্যামডার রিলেশন তাই হবে। তাহলে বলো প্রতিসরণাঙ্ক এবং আলোর বেগ ব্যস্তানুপাতিক, প্রতিসরণাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য ব্যস্তানুপাতিক। তাহলে যে মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য বেশি সে মাধ্যমের প্রতিসরণাঙ্ক কম, যে মাধ্যমের প্রতিসরণাঙ্ক বেশি সে মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য কম। একইভাবে যার প্রতিসরণাঙ্ক বেশি তার আলোর বেগ কম। চল আমরা একটা ম্যাথ করে আসি, তাহলে বুঝতে পারবো ভালো করে। তোমরা আগে এটা একটু লিখে নাও, সুন্দর করে লিখে নাও এটা। ওকে, সুন্দর করে এই কথাগুলো লিখে নাও, সুন্দর করে এই কথাগুলো লিখে নাও। ওকে, তাহলে মিউ কোন একটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক কি হবে আব্বু? সি নট বাই সি ওই মাধ্যম। বুঝা গেল? ঠিক আছে, চলো আমরা এই রিলেশনের উপর ভিত্তি করে বিগত বছরগুলোতে আসা বিভিন্ন প্রশ্ন একটু দেখি। ওকে, এই তোমরা আছো তো? হ্যাঁ, শক্তিশালী ভাবে আছো, শক্তিশালী ভাবে থাকতে হবে। বুঝতে পেরেছো? দেখো তোমাদের একেবারে এই চ্যাপ্টারটা একেবারে সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তোমরা যাচ্ছে একটু কষ্টবিষ্ট করে ক্লাস করো, এটুকুই, আর কিছু না। কারণ দিন শেষে তো ক্লাসই ভরসা, দিন শেষে তো পড়ানোটাই ভরসা। না পড়ালে তো বাবা লাভ নাই। দিন শেষে কি পড়াতে হবে, দিন শেষে কি পড়তে হবে, দিনের শেষে গোল দিতে হবে, এটাই। তাহলে আমি যদি না পড়াই তুমিও পড়বে না, গোল হবে না। গোল তো আমরা সবাই দিতে চাই। আব্বা আম্মুরা কষ্ট করছে না, টাকা চাচ্ছ দিচ্ছে, ফার্স্ট ইয়ারে টাকা দিয়েছে, সেকেন্ড ইয়ারে টাকা দিয়েছে, আবার রিভিশনের জন্য টাকা দিচ্ছে, ভবিষ্যতে এডমিশনের জন্য টাকা দিবে। এত টাকা ঢালছে, এত ইনভেস্টমেন্ট করছে, চিন্তা কি করো না? কেন টাকা খুচরা দিচ্ছে? কেন চিন্তা কি করো না? এই কেন দিচ্ছে বুঝতেই পারছো যে আর মাত্র 1 বছর পর এডমিশন টেস্টে যে রেজাল্ট দিবে সে রেজাল্টে যেন শুনতে পাই যে আমার ছেলে মেডিকেলে চান্স পেয়েছে, আমার ছেলে বুয়েটে চান্স পেয়েছে, আমার ছেলে ভালো একটা জায়গায় চান্স পেয়েছে, এটাই শুনতে চাই। সেই জন্য টাকা চাচ্ছ দিচ্ছে, হয়তো একটু প্রশ্ন করছে কোথায় দিবে, এরপর দিয়ে দিচ্ছে, না বলছে না টাকা, না বলছে না। তো সেই জন্য দিন শেষে আমাকে পড়াতে হবে, তোমাকে পড়তে হবে, গোলটা দিতে হবে, এই হচ্ছে কথা। চলো ম্যাথ, ম্যাথও, চলো আমরা একটা ম্যাথ দেখবো যে ম্যাথের মধ্যে 4টা প্রশ্নের অ্যান্সার ক্লিয়ার হবে ইনশাল্লাহ। একটা একটা করে আমরা 4টা প্রশ্নের অ্যান্সার ক্লিয়ার করব, তাহলে দেখা যাবে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। ম্যাথ কি বলছে দেখো, পানি মাধ্যম এবং কাঁচ মাধ্যম দুইটা মাধ্যমে আলোর বেগ যথাক্রমে 2.25 এবং হচ্ছে 2 × 10⁸ আমরা মাঝে মাঝে প্রশ্ন নিয়েও চিন্তা করা দরকার, শুধু উত্তর নিয়ে চিন্তা নয়, মাঝে মাঝে প্রশ্ন নিয়ে চিন্তা করবে, তাহলে মাথা খুলবে। দেখো তো, পানি আর কাঁচ দুইটা মাধ্যমে আলোর বেগ দিয়েছে। আমাকে একটা কথা বলো, কে বেশি ঘন? কাঁচ বেশি ঘন। দেখো কাঁচ মাধ্যমে আলোর বেগটা 2, পানি মাধ্যমে আলোর বেগটা দেখো 2.25।
যেহেতু কাচ মাধ্যম বেশি ঘন, আলো আস্তে আস্তে যাবে, সেই জন্য আলো যাচ্ছে 2। পানি যেহেতু একটু কম ঘন, আলো দ্রুত যাবে, সেজন্য আলো যাচ্ছে 2.25। ওকে, তো প্রশ্ন নিয়েও মাঝে মাঝে চিন্তা করা দরকার। প্রশ্নেরও কিন্তু একটা কি আছে, প্রশ্নেরও কিন্তু একটা বেসিক আছে। যাই হোক, আমরা এখন দেখি আমাদেরকে দুটো মাধ্যমের বেগ দেওয়া আছে, আলোর বেগ দেওয়া আছে, একটা সি ওয়াটার, একটা সি গ্লাস, একটা সি ওয়াটার, একটা সি গ্লাস, একটা সি ওয়াটার, একটা সি গ্লাস। এবার আসো প্রথম প্রশ্ন, পানির পরম প্রতিসরণাঙ্ক কত? আরেকটা প্রশ্ন, পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক কত? আচ্ছা, পরম শব্দের অর্থ হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে। পরম শব্দের অর্থ হচ্ছে শূন্য মাধ্যমের সাপেক্ষে, অর্থাৎ একটা মাধ্যম শূন্য মাধ্যম আর একটা মাধ্যম যেটা মেনশন করা আছে সেটা। পরম থাকলে একটা শূন্য মাধ্যম আর একটা যেটা মেনশন করা আছে সেটা। তো আমরা একটু আগেই দেখেছি 1 মিউ 2 সমান মিউ 2 বাই মিউ 1, মিউ 2 বাই মিউ 1। আবার একটু আগেই দেখেছি প্রতিসরণাঙ্কের সাথে আলোর বেগটা কি, ব্যস্তানুপাতিক। প্রতিসরণাঙ্কের সাথে আলোর বেগটা কি, ব্যস্তানুপাতিক। তাহলে c1 বাই c2। সো এই সূত্র দিয়ে আমরা অঙ্ক করব। এখানে প্রথমে যে থাকবে তার সাপেক্ষে, তাহলে একের সাপেক্ষে। প্রথমে যে থাকবে তার সাপেক্ষে, তাহলে একের সাপেক্ষে। দ্বিতীয় যে থাকবে তার প্রতিসরণাঙ্ক, 2 এর প্রতিসরণাঙ্ক। তাহলে যে প্রথমে থাকবে তার সাপেক্ষে, যে শেষে থাকবে তার প্রতিসরণাঙ্ক। এটা হচ্ছে সূত্র, যে সূত্র দিয়ে আমরা ম্যাথ করব। তোমরা একটু কাইন্ডলি প্রশ্নটা তুলে নাও, প্রশ্নগুলো তুলে নাও এবং সূত্র তুলে নাও, অঙ্কটা তুলে নাও। সবাই কাইন্ডলি একটু করে তুলো, নাহলে ছবি হলেও তুলো, লাগবে। ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে ফেলো, যেন তারা এখন না হলেও পরবর্তীতে ক্লাসটা করতে পারে। এমনও তো হতে পারে তোমার মেনশন এসে এসে পরবর্তীতে ক্লাস করে ভালো লাগলো। ওকে, ওকে, এবার আসো। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে জানাও। ওকে, আচ্ছা, তাহলে এবার আসো আমরা একটু দেখব এই ম্যাথ কিভাবে করতে হয়। সূত্র তো লিখেই দিয়েছি, তাহলে ম্যাথের ক্ষেত্রে আসো। প্রথমে দেখো পানির পরম প্রতিসরণাঙ্ক কত, এই ম্যাথটা আমরা করব। যেটা হলুদ কালার করা আছে সে হলুদ কালার ম্যাথটা আমরা আগে করে ফেলবো। পানির পরম প্রতিসরণাঙ্ক কত, তাহলে পরম বললে একটা শূন্য মাধ্যম আর একটা ওই মাধ্যম এবং শূন্য মাধ্যমের সাপেক্ষে বুঝাবে। তাহলে বলা হচ্ছে, তাহলে আমরা প্রথমটার অ্যান্সার করছি শূন্য মাধ্যমের সাপেক্ষে, পানি মাধ্যম ওয়াটার মাধ্যম। তাহলে যেটা শেষে সেটা উপরে যাবে, যেটা প্রথমে সেটা নিচে যাবে। আবার আলোর বেগের ক্ষেত্রে সেটা উপরে যাবে আর এটা নিচে যাবে। এই হচ্ছে কথা। এখন আমাকে বের করতে হবে কি, আমাকে বের করতে হবে এই জিনিসটা। এটা আমাকে জানতে চেয়েছে, এই জিনিসটা। আর আমাকে দেওয়া আছে কি, বেগ দেওয়া আছে। শূন্য মাধ্যমে আলোর বেগ আমরা জানি 3 × 10⁸। পানি মাধ্যমে আলোর বেগ 2.25 10⁸। ক্যালকুলেটর লাগবে না আশা করি এটার জন্য, এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষায় উরুস্তুল আসবে, মেডিকেল ভর্তি পরীক্ষায় উরুস্তুল আসবে, এমসিকিউতে আসবে। কেন এগুলো ক্যালকুলেটর লাগে না, ইউনিভার্সিটি পরীক্ষা আসবে। 10⁸ কেটে দিব, 3 আছে আর 2.25 আছে, 3কে 2.25 দ্বারা কাটার অর্থ হচ্ছে 1.33। তার মানে আমাদের পানির পরম প্রতিসরণাঙ্ক, জিরোটা দেওয়া না দেওয়া একই কথা। তুমি চাইলে জিরো নাও দিতে পারো, শুধু এইটুকু লিখলে জিরো দাও নাই, এটা বুঝাবে জিরো আছে। তার মানে এটাই পরম প্রতিসরণাঙ্ক, পেয়ে গেছি পরম প্রতিসরণাঙ্ক 1.33। একইভাবে এটা তোমরা নিজেরা করিও। কাচের পরম প্রতিসরণাঙ্ক কি, তাহলে এখানে পানির আলোর বেগ না নিয়ে কাচের আলোর বেগ নিবে। একইভাবে আমি আরেকটা করাচ্ছি, সেটা হচ্ছে পানির সাপেক্ষে হলুদ কালার করা আছে, পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক কত। এবার কিন্তু বলেছে পানির সাপেক্ষে, যেটা সাপেক্ষে বলবে সে আগে, যার প্রতিসরণাঙ্ক বলবে সে পরে, সমান যেটা শেষে আছে সেটা উপরে লিখবো, যেটা আগে আছে সেটা পরে লিখবো। আলোর বেগটা ব্যস্তানুপাতিক, সেজন্য আলোর বেগের ক্ষেত্রে উল্টে যাবে। এবার দেখো পানি মাধ্যমে আলোর বেগ 2.25 আর × 10⁸। কাচ মাধ্যমে আলোর বেগ 2 × 10⁸। এটা চলে যাবে, এখানে থাকবে পানির সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, এটাকে এটা দিয়ে ভাগ করলে চলে আসবে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কত আসে দেখো, 2.25/2। তাহলে আমাদের অ্যান্সার আসে 1.125। একইভাবে আরেকটা তোমরা নিজেরা করবে এই ব্যাপারটা, এটা একটু করে তোমরা তুলে নাও, ইম্পর্টেন্ট।
মেডিকেল ভর্তি পরীক্ষায় উরুস তুল আসবে এগুলো। ঠিক আছে, এবার আমরা আমাদের আরেকটা টপিকে যাব, নাম হচ্ছে সংকট কোণ। সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, এটা কিন্তু তোমরা ক্লাস 9-10 অনেক সুন্দর করে পড়েছো। সংকট কোণ, চলো আমরা আরেকটু দেখাই। কিছুই না, সংকট কোণের একটা শর্ত হচ্ছে অবশ্যই ঘন মাধ্যম থেকে আলো হালকা মাধ্যমে যেতে হবে, অন্যথায় এই কোণের দেখা আমি তুমি পাবো না। অবশ্যই ঘন থেকে হালকাতে আলো যেতে হবে, নাহলে আমি তুমি কেউই সংকট কোণের দেখা পাবো না। সংকট কোণ হচ্ছে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো যেতে হবে। চলো আমরা একটা ঘন মাধ্যম থেকে আলো পাঠালাম। ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে আলো যাওয়ার সময় আলো বেঁকে যায়, অবিলম্ব থেকে দূরে সরে যায়। এই ক্ষেত্রে যেই কোণে আলো ফেললে প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হবে, বিভেদ তল ঘেঁষে চলে যাবে। দুটো কথা, প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি হলেই তো অবিলম্বের সাথে 90 ডিগ্রি হলেই তো বিভেদ তল ঘেঁষে চলে যাবে, সেটাকে আমরা বলছি সংকট কোণ। তাহলে আমরা যদি এখানে তোমাকে ওই প্রতিসরণের সূত্রটা অ্যাপ্লাই করে দেখাই, সাইন আই বাই সাইন আর সমান, সবাই বলো আমরা আমাদের সূত্র কি দেখেছি, সাইন আই বাই সাইন আর। এখানে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরণাঙ্কটা উপরে লিখতে হবে। দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে হালকা মাধ্যমেরটা উপরে লিখতে হবে। দ্বিতীয় মাধ্যম আমরা মিউ2 লিখেছি, আর প্রথম মাধ্যমেরটা নিচে লিখতে হবে। যদি দ্বিতীয় মাধ্যমটা বায়ু হয়, বায়ু না হলে কিন্তু এটা লেখা যাবে না, তাহলে এটাই আমাদের সূত্র। যদি বায়ু হয় তখন 1 বসানো যাবে। আচ্ছা ঠিক আছে, ওকে। এবার আসো, এখানে প্রতিসরণ কোণ হচ্ছে 90 ডিগ্রি, কাজেই আমি এটার পরিবর্তে 90 বসালাম। তাহলে সাইন আর আই হচ্ছে সংকট কোণ। তাহলে যেই কোণে আলো ফেললে প্রতিসরণ কোণ আর 90 হবে, সেই কোণটাকে বলছি সংকট কোণ। সংকট কোণকে আলাদা একটা প্রতীক দিয়ে প্রকাশ করা হয়, থিটা সি। সি মানে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল থেকে সি এসেছে। আর নিচে হচ্ছে 1 কেন, কারণ সাইন 90, সাইন 90 এর মান হচ্ছে 1। আর এখানে মিউ2 বাই মিউ1, শেষ মাধ্যম আগের মাধ্যম। সাইন 90 তাহলে বসানো আর না বসানো সেম, বসাবো না, সাইন থিটা সি। এই হচ্ছে সংকট কোণের সূত্র। তাহলে ভাইয়া ক্লাস 9-10 যে পড়েছি, সংকট কোণের সূত্র ছিল সাইন থিটা সি সমান 1 বাই মিউ। ক্লাস 9-10 যে সূত্রটা পড়েছি সাইন থিটা সি সমান 1 বাই মিউ, এটা কি ছিল? হ্যাঁ, আমি তো বলছি যদি আমার দ্বিতীয় মাধ্যমটা যদি বায়ু হয় তাহলে মিউ2 1 হবে। দ্বিতীয় মাধ্যমটা বায়ু হলে মিউ2 এর মান 1 বসাতে পারবে, মিউ2 এর মান 1 বসালে এটা আসবে। তাহলে ক্লাস 9-10 যেটা শিখেছো সাবধান, সেটা শুধু দ্বিতীয় মাধ্যম বায়ু হলে প্রযোজ্য। দ্বিতীয় মাধ্যম যদি বায়ু না হয়ে অন্য মাধ্যম হয়, তখন মেইন ফর্মুলা ধরে তোমাকে আগাতে হবে, মাথায় রেখো। চলো আমরা তাহলে একটা ম্যাথ দেখে আসি। আমি আরেকবার একটু রিভিউ করি, আরেকবার। সংকট কোণ একদম সিম্পল জিনিস। আপতন কোণ যত হলে, বলো আমার সাথে সাথে বলো, আপতন কোণ যত হলে প্রতিসরণ কোণ 90 হবে, ওই আপতন কোণটাকে বলি সংকট কোণ। সূত্র কি হবে? সাইন সংকট কোণ ডিভাইডেড বাই সাইন 90, কারণ প্রতিসরণ কোণ 90, 90 এর মান 1, না লিখলেও চলে। তাহলে বলো সাইন সংকট কোণ সমান শেষ মাধ্যমের প্রতিসরণাঙ্ক ডিভাইডেড বাই আগের মাধ্যমের প্রতিসরণাঙ্ক। আর শেষ মাধ্যম যদি বায়ু হয় তখন 1 বসাতে পারবো। শেষ মাধ্যমের প্রতিসরণাঙ্ক আগের মাধ্যমের প্রতিসরণাঙ্ক। চলো আমরা একটা ম্যাথ করি। এই ম্যাথ যদি তুমি করো তাহলে তোমার কাছে সংকট কোণ একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলো সংকট কোণ একটু ক্লিয়ার করে নিই আমরা। এবার কিন্তু বায়ু নেই, বলো বায়ু নেই, বায়ু নেই, নো এয়ার। বায়ু না থাকলে তোমার ক্লাস 9-10 যে সূত্র, সেই সূত্র আর খাটবে না। এটাকে বলে বেসিকে গ্যাপ। বেসিকে গ্যাপ থাকলে এডমিশন টেস্টার চান্স হবে না। কারণ দেখো তুমি ওই 9-10 সূত্র দিয়ে অঙ্ক করে দিয়ে দেখবো অঙ্ক আর অ্যান্সার মিলে নাই। তাহলে চলো এবার বলো বায়ু নেই, তাহলে কিভাবে করবো? দেখো পানি আছে, কাঁচ আছে, দুইটা মাধ্যমের প্রতিসরণাঙ্ক দেওয়া আছে 1.33, 1.5, এটা আমরা আমাদের মুখস্থ আছে। বলা হচ্ছে আলোক রশ্মি পানি থেকে বায়ুতে প্রবেশ করলে সংকট কোণ কত? তো বায়ু থাকলে তো আমরা পারবো। আমরা পরেরটা করি। আলোক রশ্মি কাঁচ মাধ্যম থেকে পানিতে প্রবেশ করলে, তাহলে আব্বু একটু খেয়াল করো, কাঁচ থেকে পানিতে যাচ্ছে, কোথায়? কাঁচ থেকে পানিতে যাচ্ছে। তাহলে বলো তো আব্বু, প্রথম মাধ্যমটা কি? কাঁচ। দ্বিতীয় মাধ্যমটা কি? পানি। প্রথম মাধ্যমটা কি?
কাজ, কারণ বলছে কোথায় থেকে, কাজ থেকে কোথায় যাচ্ছে, পানিতে যাচ্ছে। প্রথম মাধ্যম কি? কাজ। দ্বিতীয় মাধ্যম কি? পানি। তাহলে আমার কাজ মাধ্যমের প্রতিসরণাঙ্কটা হবে μ1, পানি মাধ্যমের প্রতিসরণাঙ্ক হবে μ2। তাহলে চলো, তাহলে আমরা একটু দেখি sin θc সমান শেষ মাধ্যম পানি, আগের মাধ্যম গ্লাস, শেষ মাধ্যম পানি, আগের মাধ্যম গ্লাস, বসাই দাও। এরপরে এটা আমরা ইনভার্স করে দাও, আমাদের খেলা শেষ। এই হচ্ছে সংকট কোণ। বেসিক না থাকলে তোমার বন্ধুরা ওই কুদ্দুস আলী যে জেনেক্সের এফআরবি করে নাই, সেই কুদ্দুস আলী তো অঙ্কটা এইভাবে করে দিয়ে চলে আসবে। তুমি কি করবে এভাবে? না, এটা তো কুদ্দুস আলী করবে যে জেনেক্সের এফআরবি করে নাই। এই হচ্ছে এফআরবির ফজিলত, এই হচ্ছে অঙ্ক। বুঝা গেল? তাহলে এখানে কখনোই 1/, বসানো যাবে না, একটু খেয়াল করতে হবে। শেষ মাধ্যমের প্রতিসরণাঙ্ক, আগের মাধ্যমের প্রতিসরণাঙ্ক। বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। ও মনু, মাঝে মাঝে কি করো জানো? মাঝে মাঝে দেখো যে তোমরা উল্টাপাল্টা করতে গিয়ে উপরে কাচ মাধ্যম বসায় ফেলো, নিচে পানি মাধ্যম বসায় ফেলো, তখন দেখবা ম্যাথ এরর চলে আসে। ঠিক আছে? কারণ সাইনের মান 1-এর বেশি হতে পারে। তাহলে একবার প্রশ্নটা দেখো সবাই, এক নজর, মায়ান নজরে, দয়ান নজরে একবার অন্তর থেকে প্রশ্নটা দেখো। সেকেন্ড প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, আমি সেকেন্ড প্রশ্নটাও মার্ক করে নিয়েছি। সেকেন্ড প্রশ্নটা একবার দেখো, মায়ান নজরে দেখো। এই প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট, বিকজ তোমরা এতদিন বায়ু থেকে করে এসেছো, এখন করবে কাচ থেকে পানিতে। এটা আমাদের গেল, এটাও একটা বোর্ড পরীক্ষার প্রশ্ন ছিল। এবার আমরা একটা প্রশ্ন দেখাবো যেটা বুটেক্সে এসেছে। এফআরবিতে কি শুধু বোর্ড পরীক্ষার প্রশ্ন হয়? না, এডমিশনের প্রশ্ন হয়। ওকে, একটা মিনিট, তোমরা আছো কিনা আমাকে একটু জানাও, আমিও একটু। আচ্ছা, এফআরবি থেকে শুধু শুধু বোর্ড পরীক্ষার প্রশ্ন সলভ করাবো? আরে না, এফআরবি নামে এফআরবি হলো এখানে একেবারে 14 গোষ্ঠী সব করাবো ইনশাল্লাহ। এডমিশনের একটা প্রশ্ন, বুটেক্স 8-9 সালে আসছিল। চলো, বুটেক্সের এই প্রশ্নটা আমার খুব পছন্দ, আমি না করাই পারবো না, এটা সরি, করাতেই হবে। পানিতে 50 সেন্টিমিটার গভীরতার একটা মাছ আছে। তার মানে আমরা একটু আমাদের চিন্তা শক্তিকে বাড়িয়ে দিই। এটা যদি হয় পানি, আর এটা যদি হয় পানির নিচে, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে 50 মিটার নিচে দেখা হয়েছিল একটা মাছের সাথে। কাকার কবির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে শহরে। 50 মিটার নিচে, মিটার বলছে না সেন্টিমিটার বলছে, আল্লাহ মারবে যে আমাকে বেশি, সেন্টিমিটারকে মিটার বানাই দিচ্ছি দেখছো। 50 সেন্টিমিটার নিচে একটা মাছ আছে। এখন বলছে মাছ পুকুরটাকে কত বড় দেখবে? আমারে কি প্রশ্ন, মাছ নাকি পুকুরটাকে কত বড় দেখবে, এটাই প্রশ্ন করেছে। বলেছে প্রমাণ করো যে মাছের চোখে, কার চোখে? মাছের চোখে পানির তল, পানির উপরিতল 57 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা বৃত্ত মনে হবে। তার মানে মাছ যে পুকুরটা দেখবে, একটু এভাবে চিন্তা করতে হবে 3D। দেখো, মাছ কিন্তু পানির নিচে, মাছ কিন্তু পানির নিচে, এই নিচ থেকে সে উপরে দেখবে এভাবে, নিচ থেকে সে উপরে দেখবে এভাবে, উপরে পানির যে সার্কেলটা, পানির সার্কেলটা দেখবে সে, যার ব্যাসার্ধ 57 সেন্টিমিটার। এটা প্রমাণ করে দেখাতে হবে, এটা সংকট কোণের একটা প্রবলেম। চলো আমরা একটু দেখাই। দেখো সবাই, সংকট কোণের এই প্রবলেমটা কিভাবে সলভ করব দেখো। প্রথমত এখান থেকে একটা আলোক রশ্মি যাবে, এখান থেকে একটা আলোক রশ্মি যাবে, আলোক রশ্মি যেতে যেতে এই পর্যন্ত গেল একটা আলোক রশ্মি। যাওয়ার পর সংকট কোণে তাকালেই কেবলমাত্র সে পানির উপরিতল দেখতে পাবে, কারণ সংকট কোণ হচ্ছে বিবের তল ভেসে যাবে। তাহলে এই কোণটা হচ্ছে সংকট কোণ, যে কোণে তাকালে সে পানির উপরিতল দেখতে পাবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের তাহলে একটু কাজ করতে হবে, কি চিত্রটাকে এই সাইড থেকে আঁকতে হবে, তাহলে তুমি আরেকটু ভালো বুঝতে পারবে। তাহলে মাছের যে অবস্থান, সে মাছের অবস্থানটা এই জায়গায় চিন্তা করতে হবে। তাহলে এটা হচ্ছে মাছের অবস্থান, আমার মাছ কিন্তু ইনফিনিটি, বুঝছো? হে, ম্যাথের মানুষ তো, ফিজিক্সের মানুষ তো, মাছ ইনফিনিটি হয়ে গেছে। তোমরা হাসাহাসি করে লাভ নাই, হাসতেছো যে তোমরা, তোমরা কি ইচ্ছে ভালো লাগতে পারো নাকি? হ্যাঁ, হাসতেছো কেন? দেখো, তাহলে এই হচ্ছে সংকট কোণ। এই কোণে তাকালেই কেবল সে পুকুরকে দেখতে পাবে, কুকুর না বেটা, পুকুর, পুকুরকে দেখতে পাবে। এই তাহলে এখন আমাকে এই কোণটা বের করে ফেলতে হবে। কিভাবে বের করবো আব্বু? সংকট কোণ সমান শেষ মাধ্যম, শেষ মাধ্যম বায়ু পেলে আলহামদুলিল্লাহ 1/, পানি মাধ্যম 1.33, এখান থেকে থিটা সি চলে আসছে, যেটা আসছে সেটা অ্যান্সার না, সেটা অ্যান্সার না। একটু কাজ করতে হবে। তাহলে আমরা পেয়েছি এই কোণটা, এই কোণটা আমরা পেয়েছি। এখন এখান থেকে
আমরা যদি একটু কাজ করি সেটা হচ্ছে এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সেম। আমরা যদি ত্রিভুজ চিন্তা করি তাহলে এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সেম, এটাই ব্যাসার্ধ আর, আর এটা উচ্চতা এইচ। আমরা জানি, দেখো এই ত্রিভুজটাকে যদি আমি আলাদা করে নিয়ে আসি, এটা সংকট কোণ, এটা উচ্চতা এইচ, এটা ব্যাসার্ধ আর, তাহলে এখানে ট্যান থিটা অ্যাপ্লাই করা যাবে। ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি, এই সূত্র দিয়ে ব্যাসার্ধ চলে আসবে। তাহলে প্রথমে সংকট কোণ বের করব, তারপর ট্যান থিটা অ্যাপ্লাই করব, হয়ে যাবে। আমার সাথে সাথে বলো, সংকট কোণ বের করব, ট্যান থিটা অ্যাপ্লাই করব, সংকট কোণ বের করব, ট্যান থিটা অ্যাপ্লাই করব, কি চলে আসবে? ব্যাসার্ধ চলে আসবে, এটাই অ্যান্সার। আমরা এখানে সময় বেশি দিব না, ওকে, না পারলে জানাইও। আমরা আমাদের ক্লাসের শেষ টপিকে চলে এসেছি, তোমরা আসো কিনা জানাইও। খিদা লাগলে বলি, আমারও লাগছে খিদা, একসাথে খাইতে যাব, এখন আমার ছেড়ে খেতে যাইস না, দাঁড়া। তাহলে টপিক 3, লেন্স প্রস্তুতকরণের সমীকরণ। এই আব্বু খিদা লাগছে তো বুঝলাম, তাই বলে তুই তীরে এসে তরি কি ডুবিয়ে দিবি? কয়টা স্টার দিছি? 5 স্টার। এর আগে দিছি একটাও দি নাই। তার মানে এটা হচ্ছে সেই টপিক যেখান থেকে সিকিউ আসবে কনফার্ম, না আসলে কোর্স ফি ফেরত নিস, কোর্স ফি ফেরত নিয়ে যাস না আসলে, কনফার্ম সিকিউ আসবে। সো আমরা এটা দিয়ে আজকের ক্লাসটা শেষ করব। সো আমরা একটু করে আর কিছু সময় থাকি, দেখি। আসো, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং এটা সবচেয়ে বেশি মজার। আমি লেন্স নিয়েই দেখাবো এবং সফটওয়্যারের মাধ্যমেও দেখাবো। সো লেন্স আমার সামনেই আছে, আমি লেন্স নিয়ে দেখাবো। লেন্স প্রস্তুতকারকের সমীকরণ, তোমরা একটু হেডলাইন দাও। এটা হচ্ছে অবশ্য টপিক 4, টপিক 3, 4 একসাথে আমি দেখাচ্ছি। লেন্স যেটা আছে সেটা এবং লেন্সের প্রস্তুতকারকের সমীকরণ একসাথে আমি দেখাচ্ছি। তো তোমরা কাইন্ডলি হেডলাইনটা দিয়ে দাও, লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। একটা লেন্সের সমীকরণ, এটাকে লেন্সের সূত্র বলে, লেন্সের সমীকরণ বলে। সো লেন্সের সমীকরণটা তোমরা হেডলাইন দিয়ে দাও। সূত্রটা আমরা তোমাদেরকে দেখাবো। আমরা সরাসরি সূত্রে যাব না, এটা ক্রাইম। ফিজিক্সে কোনো কিছু মুখস্থ করা একটা ক্রাইম, আমরা বুঝে বুঝে মুখস্থ করব। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি লেন্স কত ধরনের আছে, একটু দেখি। প্রথমত হচ্ছে লেন্স হচ্ছে 2 ধরনের। আমি একটু তোমাকে খুব ভালোভাবে দেখাই, আমি জানি না কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে, দেখা না গেলেও বলবি দেখা যাচ্ছে, বুঝছিস? তাহলে দেখো আমার হাতে 2টা গ্লাসের টুকরা আছে, আমি একটু করে স্লো ভাবে তোমাকে দেখাই, ভালো করে খেয়াল করো, খুব সুন্দরভাবে দেখাচ্ছি, তুমি একটু দেখো। একটা কাচের গোলক আছে, কিসের গোলক? কাচের গোলক, অনেকটা অ্যাকোয়ারিয়ামের মতো। আমাদের বাসা বাড়িতে অনেক সময় জার আছে, জার, অ্যাকোয়ারিয়ামের জার, কাচের জার, ওই কাচের মার্বেল, কাচের জার, কাচের বল, এটাকে আমরা বলছি কাচের গোলক। এই কাচের গোলক থেকে আমরা একটা অংশ কেটে নিব, কেটে নিয়ে সেপারেট করে ফেলবো, তখন আমরা এইভাবে একটা বক্র দেখতে পাবো। এই আমার হাতে যেটা আছে এটা হচ্ছে একটা কাচের গোলক থেকে কেটে নেওয়া বক্র। ওকে, সমস্যা নাই। তাহলে এই যে বক্রটা আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এটার এই উপরের অংশে পাড়া লাগাই, পাড়া লাগানো মানে এখানে যদি প্রলেপ লাগাই, প্রলেপ, তাহলে এটা হবে উপরের অংশে প্রলেপ লাগালে বলো তো আলো কোথায় গিয়ে ফিরে যাবে? ভেতরের অংশে গিয়ে ফিরে যাবে। আলো যখন ভেতরের অংশে গিয়ে ফিরে যায় সেটাকে বলা হয় অবতল। অব শব্দের অর্থ ভেতরে, তল মানি তল, ভেতরের তলে আলো ফিরে যাচ্ছে, ভেতরের তলে খেলা হচ্ছে, সেজন্য অবতল। কারণ উপরের তলে কিন্তু আমি সিলভার লাগিয়েছি, উপরের তলে আমি পাড়া লাগিয়েছি, উপরের তলে খেলা হচ্ছে না। আবার যদি আমি ওই যেটা কাচের গোলক থেকে কেটে নিয়েছিলাম সেই অংশে ভেতরের সাইড আমি পাড়া লাগিয়ে দিই, ভেতরের সাইডে যদি আমি পাড়া লাগিয়ে দিই, ভেতরে আর খেলা হবে না, খেলা হবে কোথায়? খেলা হবে উপরে, সেটাকে আমরা বলছি উত্তল, উপরের তল। উত্তল শব্দটা কোথায় থেকে এসেছে? উপরের তল উত্তল, ভেতরের তল অবতল। এখন উত্তলও পেলাম, অবতলও পেলাম। আমরা যদি 2টা নিয়ে থাকি, এই যে এইরকম একটা নিলাম, আরেকটা কালার দিয়ে দেখাচ্ছি, এই ধরনের আরেকটা নিলাম, তাহলে আমরা 2টা নিলাম, পাড়া লাগালাম না, আমরা 2টা নিলাম। দেখো কয়টা নিয়েছি? 2টা নিয়েছি। কয়টা নিয়েছি? 2টা নিয়েছি। এই একটা, এই একটা, বিয়ে করাই দিচ্ছি তাদেরকে। তাহলে এই যে 2টা যখন নিয়ে ফেলবো, 2টা পৃষ্ঠ যখন আমরা নিব, সেটাকে আমরা বলি লেন্স। এখন 2টা পৃষ্ঠ এমন হতে পারে, 2টা পৃষ্ঠ এমন হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে, 2টা পৃষ্ঠ এমন হতে পারে, 2টা পৃষ্ঠ এমন হতে পারে, বিভিন্ন ধরনের হতে পারে। মোট কথা 2টা পৃষ্ঠ, 2টা পৃষ্ঠ, 2টা পৃষ্ঠ, একটা না 2টা পৃষ্ঠ নেওয়ার পর যদি আমরা সেটাকে জোড়া লাগিয়ে ফেলি, আবদ্ধ করে ফেলি, সেটার নাম লেন্স। দেখো পরীক্ষায় অসংখ্যবার এসেছে লেন্স কি। আমরা যদি আমাদের ওই জ্ঞানমূলক প্রশ্নগুলা দেখি, জ্ঞানমূলক প্রশ্নের একটা হচ্ছে লেন্স কাকে বলে।
এটা এতগুলা বোর্ডে এসেছে, আমি আসলে লিখতে পারবো না, জালি জালি হয়ে গেছে। ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, রাজশাহী বোর্ড, সিলেট বোর্ড, এরপরে ময়মনসিংহ বোর্ড, যা যা আছে বরিশাল বোর্ড, সব বোর্ডের এসেছে। লেন্স কাকে বলে? আমাদের উত্তর হবে খুবই সহজ। আমরা বলি, একসাথে বলি, চলো আমরা বলি, দুটো পৃষ্ঠ দ্বারা, দুটো পৃষ্ঠ দ্বারা, দুটো পৃষ্ঠ, এক দুই, এক দুই, এক দুই, এক দুই, দুটি পৃষ্ঠ, দুটি পৃষ্ঠ দ্বারা আবদ্ধ। আবার এটা স্বচ্ছ, কিন্তু পাড়া লাগানো যাবে না, যাতে আলো এই মাথা দিয়ে ঢুকে ওই মাথা দিয়ে বের হতে পারে, আলো এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বের হতে পারে, সেজন্য ট্রান্সপারেন্ট বা স্বচ্ছ হতে হবে। তাহলে দুটি পৃষ্ঠ দ্বারা আবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে। তাহলে আমি লেন্সের সংজ্ঞাটা লিখে দিচ্ছি। ভাই বিশ্বাস করো, কালকে পরীক্ষার ময়দানে এই প্রশ্নটা কমন পাবে। পরীক্ষার ময়দানে আসবে লেন্স কি, এই প্রশ্ন কমন আসবে ইনশাআল্লাহ। তাহলে লেন্সের জন্য যে কোনো ধরনের দুইটা পৃষ্ঠ হলেই হবে। তাহলে দুইটি পৃষ্ঠ, গলীয় বা সমতলীয় সমস্যা নাই, দুটি পৃষ্ঠ দ্বারা আবদ্ধ, দুটি পৃষ্ঠ দ্বারা আবদ্ধ, স্বচ্ছ, স্বচ্ছ হতে হবে, অন্যান্য হবে না, স্বচ্ছ প্রতিসারক। প্রতিসারক কেন বলছি? এক পাশ দিয়ে আরেক পাশে চলে যেতে পারে মতো প্রতিসারক মাধ্যমকে কি বলছি? লেন্স বলছি। তাহলে কয়টা পৃষ্ঠ? সবাই একসাথে বলো, কয়টা পৃষ্ঠ? দুটা পৃষ্ঠ দ্বারা আবদ্ধ, স্বচ্ছ হতে হবে, প্রতিসারক মাধ্যম হতে হবে, এটাকে আমরা লেন্স বলছি। চলো এবার লেন্স কত ধরনের আছে দেখে নিই আমরা। খুবই ইম্পর্টেন্ট এই আলোচনা, লিখে রাখো। এখন আমি যে আলোচনায় যাচ্ছি, বিশ্বাস করো এই আলোচনা খুব বেশি ইম্পর্টেন্ট, তোমার লাইফের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এই আলোচনা। ভালো করে বুঝে নাও, একেবারে ইনশাল্লাহ বুয়েট, মেডিকেল এডমিশন সব কভার হয়ে যাবে, ইন্টার তো হবেই। বড় স্কেলে ভাগ করলে লেন্সকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে ভাগ করতে পারি, একটা উত্তল, একটা অবতল, আর সমতল পৃষ্ঠ থাকবে, সেটা আমরা পরে দেখাবো। তাহলে উত্তল, অবতল। উত্তলের মধ্যে আবার তিন ধরনের আছে। দেখো কি মজার, নামগুলো খুবই মজার, নামগুলো খুবই মজার, খুবই ভালো লাগবে তোমার কাছে নাম। একটা পৃষ্ঠ উত্তল নিলাম, আরেকটা পৃষ্ঠ উত্তল নিলাম, তাহলে দুটাই উত্তল। ভাইয়া কেমন? এই যে দেখো, এটারও উপরের অংশটা দেখো উত্তল, এটারও দেখো অংশটা উত্তল। দুটা উত্তল নিলে সেটাকে আমরা বলবো উভয়। কি বয়? উভয়। উভয় কি? উভয় উত্তল। চলো সন্ধি বিচ্ছেদ করি। একটু আগে তোমাদের বাংলা ক্লাস হয়েছে, ফারাবি স্যার নিয়েছে। তোমরা কি ভেবেছো আমি কি বাংলা পারি না? পারি পারি, ফারাবি স্যারের ক্লাস করতে করতে তো বাংলা শিখছি। তাহলে চলো কিভাবে দেখো, উব যোগ উত্তল, তাহলে সন্ধি বিচ্ছেদ করলে স্যার মাফ করে দিয়েন বুলতুল হইলে, তাহলে দেখো এটা হয়ে যাবে উবুত্তল। উবুত্তল, ওই যে সামনেরটা কি হয়ে যাবে? ওকার, উবুত্তল। তাহলে দুইটা উত্তল হলে সেটাকে কি বলবো? উবুত্তল বলবো। অথবা এটাকে বলবো দ্বি উত্তল, দ্বি মানে দুইটা, উত্তল, দ্বি উত্তল। তাহলে আমরা একটা লেন্সের নাম দেখেছি। এরপর অনেক সময় হয় যেটা, সেটা হচ্ছে একটা সমতল হয়, সমতল মানে সোজা, আরেকটা উত্তল হয়, উত্তল মানে ওই যে বুঝতেই পারছো উপরের দিকে হয়ে উত্তল। তখন এটার নাম হবে, সন্ধি বিচ্ছেদ করো সবাই, চলো সন্ধি বিচ্ছেদ করি, সমতল যোগ উত্তল। তাহলে এই ওকারটা সামনের বর্ণের কাছে চলে আসবে, ফলে ওকার হয়ে যাবে, ওকার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হয়ে যাবে দেখো, সমতল উত্তল, সমতল উত্তল। তাহলে এটার নাম কি বলতো? সমতল উত্তল, সমতল উত্তল, সমতল উত্তল, একটা সমতল একটা উত্তল, একটা সমতল একটা উত্তল, সমতল উত্তল। এরপর প্রথমটা যদি পিঙ্ক কালার দিয়ে দেখাচ্ছি, যে কথা হয়নি বলা বলছি এখন, শোনো সবাই। পিঙ্ক কালার আমার খুব পছন্দ, পিঙ্ক কালার আমার খুব পছন্দ। তোমাদের কার কার পিঙ্ক কালার পছন্দ বলো? তাহলে আমি পিঙ্ক কালার, তোমার বিয়েতে পিঙ্ক কালার শাড়ি কিনে দিব, শেরওয়ানি কিনে দিব, আমি নিজেও পিঙ্ক কালার পরে যাবো। তাহলে দেখো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথম যেটা আছে সেটাও ঢুকানো, আর দ্বিতীয়টা আবার বের করানো। তাহলে প্রথমটা ঢুকানো আর দ্বিতীয়টা বের করানো, মানে ঢুকানো হলে অবতল আর বের করানো হলে উত্তল। তাহলে এটার নামটা আমরা কি দিচ্ছি? আমার তো জায়গাও নাই, আচ্ছা সমস্যা নাই, আমি এটাকে একটু নিচে করে দিচ্ছি। তাহলে এটার নাম হবে অবতল উত্তল, অবতল উত্তল। নামগুলা কিভাবে আসছে? প্রথমটা অবতল, দ্বিতীয়টা উত্তল, তাহলে সন্ধি বিচ্ছেদ করো, অবতল যুগ উত্তল, অবতল উত্তল, অবতল উত্তল। একইভাবে তাহলে আমরা তিনটা লেন্স দেখতে পেয়েছি, সবাই সুন্দরভাবে লেন্সগুলোর নাম লিখে ফেলো। আমাদের আর বেশি সময় নাই, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। একটু ধৈর্য ধারণ করে ক্লাসগুলো করে ফেলো, দেখবা ছক্কা মেরে দিতে পারবা পরীক্ষায়। তাহলে দুইটাই যদি উত্তল হয়, দেখো এই পাশে দেখো উপরের দিকে, এই পাশেও দেখো উপরের দিকে, তাহলে এটাকে আমরা বলি উত্তল। মানে কি? যাদের ভুঁড়ি আছে, যাদের পেট ভুঁড়ি আছে,
ভুঁড়িওয়ালা পেট। ওকে, সো ভুঁড়িওয়ালা পেট যাদের তারা হচ্ছে উত্তল, আর যাদের পেট ঢুকানো তারা হচ্ছে অবতল। আচ্ছা ঠিক আছে, আমি কোনটা আবার জিজ্ঞেস করিস না গাদা, সব কিছু বলতে হয়, কিছু কথা বুঝে নিতে হয়। তাহলে দুটাই যদি বাইরের দিকে হয় তাহলে এটা হবে উভোত্তল বা দ্বিউত্তল। একটা সমতল একটা উত্তল হলে সমতল উত্তল, আর যদি একটা অবতল একটা উত্তল হয় অবতল উত্তল। একইভাবে অবতলও তিন প্রকার। অবতলও কয় প্রকার? তাহলে অবতলও হবে তিন প্রকার। আচ্ছা কেমন? দুইটাই যদি অবতল হয়, দুইটাই যদি দুই সাইড থেকে যদি ঢুকানো হয়, এ সাইড থেকেও ঢুকানো ওই সাইড থেকেও ঢুকানো, কিকানো ঢুকানো, কিকানো ঢুকানো, এ সাইড থেকেও ঢুকানো ওই সাইড থেকেও যদি ঢুকানো হয়, তখন আমরা এটাকে বলবো উভয়। দেখি আমরা বাংলা পারি কিনা। ওকে, তাহলে উভয় যোগ অবতল, তখন হবে এই উভয়ের সাথে অমিলে ওকার হয়। উভয়ের সাথে অমিলে যখন ওকার হবে, ওকার না ওকার আমি জানি না, উবা বতল বলবো আমরা সেটাকে। উবা বতল মানে উভয় অবতল, উবা বতল। আবার তোমরা এটাকে ওই বোতল মনে করিও না, বোতল নয় কিন্তু, উবা বতল। একইভাবে একটা যদি সমতল হয় আরেকটা যদি ঢুকানো হয় তাহলে বলবো সমতলাবতল। ভাই এবার আবার হন্ডিলার নাম, সমতলাবতল মানে সমতল অবতল। বলো সমতল অবতল, সমতল অবতল, সমতল অবতল, সমতলাবতল, সমতলাবতল। সুন্দর নাম না? সুন্দর নাম। তোমার ছেলে মেয়ের নাম রাখতে পারো, তিনটা দিছি, তিনটা হইলে তিনটা নাম রেখে দিবা। একটা নাম উবাবতল, একটা সমতলাবতল, আরেকটা দেখো কি হবে, এদিকে বের করানো ওদিকে ঢুকানো, চাঁদের মতো মারে রমজানের 1 তারিখের চাঁদ, চাঁদের মতো। এদিকে বের করানো ওদিকে কি ঢুকানো, তাহলে এইদিকে বের করানো হয় এটা হয়ে গেল উত্তল, ওদিকে ঢুকানো হয় হয়ে গেল অবতল, উত্তলাবতল। সব সময় মনে রাখবে শেষেরটা শেষে রাখবো, আগেরটা আগে রাখবো। তো আগে কোনটা? উত্তল অংশটা। আর ভেতরে পরে কোনটা? অবতল অংশটা। আগে বের করানো অংশ পরে ঢুকানো অংশ, তাই আগে উত্তল বলতে হবে পরে অবতল বলতে হবে। কথা কি বোঝা গেল? আগেরটা আগে বলতে হবে, পরেরটা পরে বলতে হবে। তো এই যে 6 ধরনের লেন্স আছে, সবাই একবার ছবি তুলে নিতে পারো অথবা দেখতে পারো, ছবি তুলে নাও অথবা দেখো। আমাদের এর বাইরে আর লেন্স নাই, এই 6 ধরনের লেন্স আমরা দেখতে পাবো এবং আমাদের ম্যাথ আসবে এগুলোর উপর ভিত্তি করে। ওকে গুড, তাহলে আমরা আমাদের আলোচনা করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সূত্রটা লিখে দিব। সবাই আসো, লেন্স প্রস্তুতের সূত্রটা লিখছি, সবাই খেয়াল করো। আমি যেভাবে লিখছি এক্স্যাক্টলি আমার মতো করে লিখো। 1/f, এভাবে করে আমার মতো করে লিখো। 1/f সমান মিউ গ্লাস মানে লেন্স যেটা দ্বারা তৈরি, ডিভাইডেড বাই মিউ গ্লাসের চারপাশে যেটা থাকবে সেই মাধ্যমটা মিউ এস -1। সূত্রটা একটু হালকা প্রতিবন্ধী টাইপসের, একটু বড় টাইপসের, একটু বেজাল টাইপসের। কিছু করার নাই, একটা মাত্র সূত্র আছে, কাজেই বকাও দিতে পারছি না, কারণ সূত্র আছে একটা। আর কি, একটা সূত্র দিয়ে আমার একটা সিকিউ কমন, তার কি বলবো। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে 1/f সমান মিউ জি বাই মিউ এস -1, 1/r1 -1/r2। তাহলে একটু করে পরিচয়গুলা দিয়ে দিই। এফ কি? এফ হচ্ছে ফোকাস দূরত্ব। এফ কি? এফ হচ্ছে ফোকাস দূরত্ব। অনেক সময় তোমরা যা মনে রাখবে, অনেক সময় কিন্তু আবার ফোকাসের সাথে লক্ষ্যবস্তু এবং প্রতিবিম্বের দূরত্বের রিলেশন দিয়ে দেয়। 1/f সমান 1/u প্লাস 1/v। সো মাঝে মাঝে এই সূত্রটাও এটার সাথে ম্যাচ করে মিক্স করে অ্যাপ্লাই করতে হয়। এবার আসো মিউ জি কি? মিউ জি হচ্ছে লেন্স কি দ্বারা তৈরি? লেন্স গ্লাস দ্বারা তৈরি। লেন্স কি দ্বারা তৈরি? লেন্স হচ্ছে গ্লাস দ্বারা তৈরি। তাহলে লেন্সের যে উপাদান, তাহলে আমরা বললাম লেন্সের উপাদান কি বলতো? গ্লাস। গ্লাসের বাংলা কি? কাঁচ। ওই কাচের প্রতিসরাঙ্ক, তাহলে লেন্সের উপাদান কাচের প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ জি, সেটা উপরে। তাহলে লেন্স সবসময় উপরে। লেন্স কোথায় থাকবে? লেন্স উপরে থাকবে। উপরে থেকে কে থাকবে? লেন্স থাকবে উপরে। লেন্স কোথায় থাকবে বলতো? লেন্স উপরে থাকবে। আবার বলো, লেন্স কোথায় থাকবে? উপরে। আর নিচে থাকবে আশেপাশের মাধ্যম। আশেপাশের মাধ্যম, ভাই আশেপাশের মাধ্যম মানে বুঝি নাই। আশেপাশের মাধ্যম মানে ভাইয়া বুঝি নাই। লেন্সকে আমরা যদি বায়ুতে রাখি তাহলে লেন্সের আশেপাশে কে আছে মনু? বায়ু আছে। লেন্সকে যদি পানিতে রাখি, পানির ভেতর লেন্সকে ডুবাই ফেললাম, তাহলে লেন্সের আশেপাশে কে আছে? পানি আছে। লেন্সের আশেপাশে বায়ু থাকলে বায়ু নিব, পানি থাকলে পানি নিব, কাঁচ থাকলে কাঁচ নিব, ডায়মন্ড থাকলে ডায়মন্ড নিব। লেন্সের আশেপাশে যে থাকবে তাকে নিব, লেন্সকে যেখানে রাখছি সেটা নিব। শেষ। R1 এবং R2 কি? R1 মানে বক্রতার ব্যাসার্ধ
প্রথম পৃষ্ঠের প্রথমে যেটা আছে সে প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ, প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ। আর 2 মানে কি? দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ, দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ। শেষ। সুন্দর করে সূত্রটা লিখো। আমরা জাস্ট একটা বা দুইটা অঙ্ক করিয়ে ক্লাসটা শেষ করব, আমাদের সব শেষ। শুধু এখন একটা বা দুইটা অঙ্ক তুমি পারো কিনা সেটা দেখাতে হবে। সবাই একটু সুন্দরভাবে সূত্রটা লিখে ফেলো। আর তোমরা একটু জানো তোমরা আছো কিনা। সেই সাথে বলে দিই, তোমরা লিখতে লিখতে শুনে নাও, আগামীকালকে আমাদের দুটো ক্লাস আছে। একটা হচ্ছে ইংলিশ ক্লাস, আমাদের ইংলিশ বস, ইংলিশ ম্যান শাহিন স্যারের, এবং আরেকটা ক্লাস হচ্ছে ম্যাথ, মেহেদি স্যারের ম্যাথ। এরপরে এই উইকে আমাদের মেহেদি স্যারের ম্যাথ থাকবে, তারপর উইকে বাদন স্যারের ম্যাথ থাকবে। এভাবে করে আমাদের এই সপ্তাহের সাইকেলটা কমপ্লিট হবে। আগামী সপ্তাহ সাইকেল শুরু হয়ে যাবে আবার রিজভি স্যারের বায়োলজি দিয়ে, আবার এভাবে চলতে থাকবে আমাদের ক্লাস। ঠিক আছে, আমরা 2 সপ্তাহ তোমাদের জন্য যাচাই ক্লাস, ফ্রি ক্লাস রেখেছি, তারপর থেকে পেইড গ্রুপে হবে। সেই জন্য এখনও যারা এনরোল করনি একদম আস্থা রেখে এনরোল করে ফেলতে পারো। ওকে, আশা করি তোমাদের লেখা হয়েছে, না লেখা হলে একটা স্ক্রিনশট নিয়ে রাখো। তাহলে আরেকবার বলে দিচ্ছি, একদম সহজ, কিছু নেই, বলো কিছু নেই। 1/f, এই আবার কিন্তু এফ লিখে দিও না, এফ লিখে দিও না, ছি 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 ছি, এফ লিখে না। কি বলো তো? 1/f। ও আব্বু কি বলো তো? 1/f। 1/f সমান মিউ জি বাই মিউ এস, মানে কি? লেন্সের প্রতিসরাঙ্ক সারাউন্ডিংসের প্রতিসরাঙ্ক -1, 1/r1 মাইনাস 1/r2, 1/r1 মাইনাস 1/r2। ওকে, আর1 কি? প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ। আর2 কি? দ্বিতীয় পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ। চলো আমরা একটু ছোট্ট বেসিক দিই, দেখো তো ছোট্ট একটা বেসিক তোমরা নিতে পারো কিনা দেখি। এই বেসিক তোমার জীবনকে বদলাই দিবে, জীবন বদলের বেসিক। লিখো সবাই, জীবন বদলের বেসিক। কেন? কারণ এই বেসিক থাকলে তোমার অঙ্কটা হবে, আদারওয়াইজ অঙ্ক তুমি করতে পারবে না। জীবন বদলের বেসিক সেই বেসিককে বলা হয় যেই বেসিক দিয়ে তুমি পরীক্ষার হলে অঙ্ক মিলাতে পারবে, আদারওয়াইজ অঙ্ক মিলাতে পারবে না। তাহলে সেই জীবন বদলের বেসিকটা একটু আমরা দেখে আসি। চলো, জীবন বদলের বেসিক সবাই খেয়াল করো। এটাকে বলা হয় জীবন বদলের বেসিকটার নাম হচ্ছে আর1 এবং আর2 এর আগে প্লাস, আর1 এবং আর2 এর মান প্লাস হবে না মাইনাস হবে, আর1 এবং আর2 এর মান প্লাস হবে না মাইনাস হবে, এটা নিয়ে অনেক ঝামেলা হয়। এটা হচ্ছে জীবন বদলের বেসিক। তাহলে আমরা একটা জীবন বদলের বেসিক দিব, সবাই মনোযোগ দিয়ে শোনো। জীবন বদলের বেসিকের নাম হচ্ছে চিহ্নপ্রতা। সবাই একবার কমেন্টে বলো, কি বদলের বেসিক? জীবন বদলের বেসিক। এই বেসিকের নাম কি? চিহ্নপ্রতা। চিহ্নপ্রতা মানে কোথায় প্লাস দিব, কোথায় মাইনাস দিব, এই যে এটার যে নিয়ম, সেই নিয়মটা আমরা এখন তোমাকে দেখাবো। সবাই লিখো, বেসিকটা লিখো সবাই। সবাই বেসিকটা খেয়াল করো। লেন্সের এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা দিয়ে বের হয়ে যাব, লেন্সের এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা দিয়ে বের হয়ে যাব। লেন্স, এটা লেন্স, লেন্সে আলো যাচ্ছে। তাহলে লিখো সবাই, লেন্সে আলো যাওয়ার সময়, লেন্সে আলো যাওয়ার সময়, লেন্সে আলো যাওয়ার সময় প্রথমে, বলো কি? প্রথমে প্রথমে যে ফেস, প্রথমে যা ফেস করবে, আচ্ছা আমরা এইভাবে বলি, প্রথমে উত্তল ফেস করলে আর1 প্লাস, অবতল ফেস করলে আর1 মাইনাস। এরপর যেতে যেতে পথে পূর্ণিমা রাতে, এরপর আরো যাব দ্বিতীয় পৃষ্ঠে একইভাবে, উত্তল হলে প্লাস, অবতল হলে মাইনাস। এটা হচ্ছে আমাদের বেসিক। আমরা এই কথাটা বুঝাই দিব, এখন বুঝাইনি, তুমি আগে লিখে ফেলো, বুঝাবুঝি বাদ আগে আগে লিখে ফেলো, তারপর আমি বুঝাই দিচ্ছি। চমৎকার, জীবন বদলের বেসিক ভাই, সেই একটা বেসিক। যদি তুমি এটা ঠিক মতো নিতে পারো, অঙ্ক সব মিলে যাবে। আর এটা নিতে না পারলে অঙ্ক একটাও মিলবে না, একটা অঙ্ক মিলবে না যদি এটা নিতে না পারো। তাহলে লিখো, লেন্সে আলো যাওয়ার সময় প্রথমে উত্তল ফেস করলে আর1 প্লাস দিব, অবতল ফেস করলে মাইনাস দিব। আরো যাব দ্বিতীয় পৃষ্ঠা, একইভাবে উত্তল হলে প্লাস দিব, অবতল হলে মাইনাস দিব। ছবি তুলে নাও, আমরা একটু দেখাই। আসো দেখো, আমি দেখাচ্ছি। 1 নাম্বারটা সবাই খেয়াল করো। এটাকে বলা হচ্ছে উবোত্তল। কি বলতো? উবোত্তল। এটা পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, উবোত্তলটা। প্রথমে গেলাম
প্রথম পৃষ্ঠটা উত্তল, তাই R1 প্লাস। তারপর ভেতর থেকে যাব, ভেতর থেকে যাও, ভেতর থেকে যাওয়ার সময় আমরা যেতে থাকবো, কিন্তু আবার ওই পাশ থেকে আসা যাবে না, কারণ আমি বলেছি লেন্সের এক মাথা দিয়ে ঢুকে আরেক মাথা দিয়ে বেরোয় যেতে হবে। দুই মাথা দিয়ে ঢুকা যাবে না, দুই মাথা দিয়ে ঢুকা যাবে না, এক মাথা দিয়ে ঢুকে বেরোয় যেতে হবে। তার মানে ওই পাশ থেকে আসা হারাম, ওই পাশ থেকে আসা হারাম, ওই পাশ থেকে আসা হারাম। তাহলে আবার এই দিকে যেতে হবে। যাওয়ার সময় এবার কিন্তু আমরা ওদিক থেকে তো আর আসতে পারি নাই, এবার কিন্তু আমরা ভেতরের সাইড ফেস করছি, ভেতরের সাইড। এবং ভেতরের সাইডটা কিন্তু, ভেতরের সাইডটা কিন্তু এমন, দেখো না ভেতরের সাইডটা কেমন, এমন। এমন মানে কি, অবতল। তাহলে ভেতরের সাইডটা অবতল, তাই R2 মাইনাস হবে। ভাই আরেকবার বলেন তো, চলো আরেকবার বলি। ভাই আরেকবার দেখান তো, চলো আরেকবার দেখাই। ভাই আরেকবার বলেন তো, চলো। এই এটা আছে আমার কাছে উভয় উত্তল। প্রথমে গেলাম R1 প্লাস, আরো গেলাম, কারণ আমি ওই সাইড থেকে আসতে পারবো না, এইভাবেই যেতে হবে, এইভাবেই যেতে হবে। সেকেন্ড টাইম দেখতেছি আমি ভেতরের সাইড ফেস করছি, সেকেন্ড টাইম আমি ভেতরের সাইড পেয়েছি, যেটা পাবো সেটাই নিব আব্বু, যেটা পাবো সেটাই নিব। তাহলে মাইনাস অবতল পেয়েছি, তাই মাইনাস। আচ্ছা ঠিক আছে, লিখে নাও সবাই। একইভাবে চল আমরা আরেকটা দেখাই, আরেকটা দেখাই। সমতল হলে বক্রতার ব্যাসার্ধ 0, মাথায় রাখবা। তাহলে সমতল হলে বক্রতার ব্যাসার্ধ কি 0, সমতল হলে বক্রতার ব্যাসার্ধ 0, ডাইরেক্ট 0 বসাই দিবা, কোনো প্লাস মাইনাস নাই। আর এরপরে বাইরে থেকে যাওয়া যাবে না, বাইরে থেকে যাওয়া যাবে না, সমতল হলে 0 বসাই দিবা, বাইরে থেকে যাওয়া যাবে না, তোমাকে এক সাইড দিয়ে ঢুকে আরেক সাইড দিয়ে বেরোতে হবে, শুরু দিয়ে ঢুকে শেষ করতে হবে। তাহলে যাওয়ার সময় প্রথমে সমতল পেয়েছি R1 0, এরপর আমরা কি পেয়েছি, আমরা আবার দেখো ভেতরের সাইড থেকে অবতল পেয়েছি R2 মাইনাস। প্লাস মাইনাস প্রশ্ন দেওয়া থাকবে না, প্রশ্নে শুধু মান দেওয়া থাকবে। R1 এর মান 10, R2 এর মান 20। প্লাস 20 না মাইনাস 20 দেওয়া থাকবে না, প্লাস মাইনাস তোমাকে বসাতে হবে। চলো আমরা আরেকটা দেখাই। উবা বতল, এটা পরীক্ষায় আসে, উবা অবতল, উবা বতল। স্যার এক মাথা দিয়ে ঢুকেন আরেক মাথা দিয়ে বের হন, তাহলে ঢুকার সময় সবাই খেয়াল করো। প্রথমে ঢুকলাম, ভেতরের দিকে ঢুকানো R1 মাইনাস, আরো একটু গেলাম, এবার দেখতেছি ওমা বাইরে বের করানো, ঢুকানো নয়, বের করানো, তাই আমার এটা উত্তল হয়ে গেছে, তাই R2 কি প্লাস। তাহলে ঢুকার সময় যদি ঢুকানো হয় মাইনাস দিব, এরপর যাব যাব যাব, ওই সাইড থেকে আসা যাবে না, যাব যাব যাব, এক সাইড দিয়ে চলে যাব, যাওয়ার সময় যদি দেখি উত্তল পেয়েছি তাহলে প্লাস দিব। একইভাবে আরেকটা দেখাই, এটাই লাস্ট, দেখো সবাই এটা বুঝতে পারো কিনা। গেলাম, প্রথমে ঢুকানো পেয়েছি মাইনাস, আরো গেলাম, আবার ঢুকানো পেয়েছি, অ্যাগেইন ঢুকানো 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 ঢুকানো, আবার মাইনাস, দুই ক্ষেত্রেই মাইনাস। কথা কি বুঝতে পেরেছো? ওকে, তোমাদের সুবিধার্থে তোমরা একবার তুলে নাও সব। তোমাদের সুবিধার্থে আমি একদম শুরুতে যেটা এঁকেছিলাম আমি এখানে দিয়ে দিচ্ছি সবগুলো, সবাই একবার ভালো করে খেয়াল করো, আমি এখানে দিয়ে দিচ্ছি, সব একবার দিয়ে দিচ্ছি। দেখো ঢুকার সময়, ঢুকার সময় আমি কি দিচ্ছি দেখো, আমি হচ্ছে প্লাস মাইনাস গুলা দিয়ে দিচ্ছি। ঢুকার সময় প্লাস, বেরোয়ার সময় মাইনাস, ঢুকার সময় 0, বেরোয়ার সময় মাইনাস, ঢুকার সময় মাইনাস, বেরোয়ার সময়ও মাইনাস, ঢুকার সময় মাইনাস, বেরোয়ার সময় প্লাস, ঢুকার সময় 0, বেরোয়ার সময় প্লাস, ঢুকার সময় প্লাস, বেরোয়ার সময়, বেরোয়ার সময়ও প্লাস। তোমরা এইটার একটা ছবি নিয়ে রাখো, তাহলে আমাদের ওই ঢুকার সময় বলতে R1, বেরোয়ার সময় বলতে R2, মানে বেরোয়ার সময় এই যে এইভাবে। তো তোমরা প্রথমে যেটা লিখেছি সেটা R1 এর সাইন, দ্বিতীয় যেটা লিখেছি সেটা R2 এর সাইন, তোমরা একটা ছবি নিয়ে রাখো। R1 এবং R2 এর সাইন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আদারওয়াইজ অঙ্ক মিলবে না। এই প্লাস মাইনাসে ভুল করলে অঙ্ক আর হবে না, সেজন্য এটা জীবন বদলের বেসিক। তাহলে আমাদের চলো আমরা যেটা করব সেটা হচ্ছে ম্যাথ করব। আমাদের অনেক কষ্ট দিয়েছি, তোমরা আমাকে ক্ষমা করো হে প্রিয়, আমি অনেক কষ্ট দিয়েছি তোমাদেরকে, অনেকক্ষণ ধরে পড়াচ্ছি। এটা আমাদের ম্যাথ যদি না করি, বিশ্বাস করো আমাদের কিন্তু এগুলা বোর্ড পরীক্ষা আসছে, এগুলা কলেজে আসবে, কলেজে আসবে, এগুলা টেস্ট পরীক্ষায়, আবার বোর্ড পরীক্ষায় আসবে, আবার এডমিশন টেস্ট আসবে। কাজে এগুলা না করলে আমি নিজেকে অপরাধী মনে হবে। আসো করাই। 15 সেন্টিমিটার এবং 30 সেন্টিমিটার বক্রতার ব্যাসার্ধ বিশিষ্ট একটা উবত্তল, আল্লাহ কি উত্তল, উবত্তল, এঁকে ফেলি এঁকে ফেলি। এই উবত্তল বলছে যে, কি বলছে যে উবত্তল বলছে যে, তাহলে দুটাই উত্তল, উব উত্তল।
তাহলে এখানে ঢুকার সময় কি ফেস করছি, উত্তল অংশ, তাই প্লাস, তারপর আরো গেলাম মাইনাস ফেস করছি। তাহলে বলো R1 কি, প্রথম যেটা দিয়েছে সেটা R1 15, তার সাইন কি প্লাস, তারপর যেটা দিয়েছে সেটা কি R2, সেটা সাইন কি মাইনাস, এই R1 এবং R2। তারপর কি বলছে দেখো, লেন্সের সামনে 60 মিটার দূরে একটা বস্তু রেখেছি, লক্ষ্যবস্তু যেখানে রাখবো, লক্ষ্যবস্তু যেখানে রাখবো, বস্তু যেখানে রাখবো সেই দূরত্বটাকে বলি ইউ, আর বিম্ব যেখানে গঠিত হবে সেটাকে বলি ভি। তার মানে ইউ এবং ভি যদি থাকে তাহলে 1/f সমান 1/u এবং 1/v দিয়ে অঙ্ক করতে হবে। আমাকে এখানে বলেছে 30 সেন্টিমিটার পেছনে প্রতিবিম্ব গঠিত হয়, তাহলে ইউ দিয়েছে 60, ভি দিয়েছে 30, তাহলে এখান থেকে ইউ দেওয়া আছে 60, ভি দেওয়া আছে 30, এখান থেকে আমরা এফ পাবো। আব্বু কি পাবো? এফ পাবো। ইউ এবং ভি দেওয়া থাকলে কি পাবো? এফ পাবো। কি পাবো? এফ পাবো। R1 এবং R2 দেওয়া আছে, প্রশ্ন করেছে প্রতিসরণাঙ্ক কত, দুইটা বোর্ড পরীক্ষায় এসেছে, চট্টগ্রাম বোর্ডে, রাজশাহী বোর্ডে। এফ পাবো, R1 R2 দেওয়া আছে, মিউ বের করতে বলছে। এখানে মাধ্যমের কথা বলে নাই, মাধ্যমের কথা না বললে, মাধ্যম কি না বললে লেন্স হবে গ্লাস আর বাকিটা হবে বায়ু। বায়ু হলে আমার বায়ুর মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1, তাহলে আমরা অঙ্কটা কি দিয়ে করব, 1/f সমান মিউ গ্লাস ডিভাইডেড বাই 1 মাইনাস 1। ওই 1টা না দিলেও চলে, কারণ বায়ু হলে নিচের 1টা না দিলেও চলে। মিউ গ্লাস মাইনাস 1, 1/r1 মাইনাস 1/r2। আর এফ পাবো কই, 1/u প্লাস 1/v থেকে কি পাবো, এফ পাবো। তাহলে পেলাম, বসাই দাও। বসাই দেওয়ার পরে তাহলে আমরা একটু দেখি কত পাচ্ছি। 60 ইনভার্স প্লাস 30 ইনভার্স হোল ইনভার্স, তার মানে এখানে আমরা পাচ্ছি কত, এখানে আমরা পাচ্ছি 1/20, এখানে আমরা পাচ্ছি 1.5 মাইনাস 1, কারণ গ্লাসের প্রতিসরণাঙ্ক 1.5। ও প্রতিসরণাঙ্ক বের করতে বলেছে, সরি ভাইয়া, সরি, আসলে প্রতিসরণাঙ্ক বের করতে বলেছে। 1/r1 কত, 15, R2 কত, মাইনাস 30। এই মাইনাসটা সূত্রের মাইনাস, ও আল্লাহ ভুল করিও না, এটা সূত্রের মাইনাস আর এটা ম্যাথের মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 1/15 প্লাস 1/30 মিউজি মাইনাস 1, আর এখানে 1/20 মিউজিটা তুমি বের করবে। ধন্যবাদ। একটা ছবি তুলে নাও অথবা একটু দেখো, এভাবে করে আস্তে আস্তে মোটামুটি সবগুলা ম্যাথ আছে এখানে, তোমরা একটু করে এই ম্যাথগুলো আশা করি পারবে, সব সেম, আমি বেসিকটা তোমাদেরকে দিয়ে দিয়েছি, কাজে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না, সবগুলো বেসিক তোমাদেরকে মোটামুটি দিয়েছি। ওকে, সো আশা করি তোমরা এই হচ্ছে পারবে প্রবলেমগুলো। আচ্ছা আমাকে বলো তো, সমতল উত্তল বললে কি করবে? সমতল উত্তল বললে R1 0 ধরবে, R2 হচ্ছে সমতল উত্তল, তাহলে এটা 0, এরপরটা ঢুকানো, তাহলে R2 হচ্ছে মাইনাস ধরতে হবে। সমতল উত্তল হলে একটা 0 আর একটা মাইনাস ধরতে হবে। তারপর যদি বলে উবা বতল, একটু আগেই দেখেছি, উবা অবতলের ক্ষেত্রে কি করবো, প্লাস মাইনাস গুলা ঠিক রাখলেই হবে, বাকি সবকিছু ইজি। তো ঠিক আছে, আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করলাম, আরো কিছু আছে সেগুলো আমরা পরের ক্লাসে দেখাবো। আজকে তাহলে এই পর্যন্তই থাকবে। তোমরা জানাইও কেমন লেগেছে, সাথে তোমাদের সুন্দর সুন্দর নোটগুলা গ্রুপে দিও। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।